ensuring your project is completed on schedule. Thanks for using the PMI's Spotlight on Working with the Critical Path. ঠিক আছে না, সবাই দেখছে? জি ভাই। ওকে, শর্ট ভিডিও ছিল। Alright, let's share the screen. So, lesson 2. আচ্ছা, lesson 2 তে আমরা গত ক্লাসে প্ল্যান এন্ড ম্যানেজ প্রকিউরমেন্ট করছি। সো প্ল্যান এন্ড প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট থেকে বেশ কিছু প্রশ্ন হবে আর কি, হ্যাঁ, পরীক্ষায়। মানে একটা টপিক থেকেই মানে জাস্ট এখান থেকে 6-7টা প্রশ্ন হওয়ার কথা, বা 10টাও প্রশ্ন পাওয়া যেতে পারে প্ল্যান এন্ড প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট থেকে। সো এটা আমরা সিরিয়াসলি পড়বো। আজকে আমরা যে 3টা টপিক আসলে আমাদের বাকি আছে, হ্যাঁ, 3টা টপিক বাকি আছে। দেখেন কোন কোন টপিক বাকি আছে একটু দেখি। এই যে এখানে আমরা অলরেডি বাকি আছে আসলে লাস্টের দুটো, এস্টাবলিশ project governance structure, and পরেরটা হচ্ছে plan and manage project or phase closure। লাস্টে আমরা আসলে পড়বো এটা ইন্টিগ্রেট প্রজেক্ট প্ল্যানিং অ্যাক্টিভিটিস। এটা আমি একদম সবশেষে পড়বো, ঠিক আছে? তাহলে আজকে আমাদের টপিক শেষ হবে। আচ্ছা, প্রকিউরমেন্ট ম্যানেজমেন্টে কিছু অঙ্ক ছিল, অঙ্ক না তো কিছু এক্সারসাইজ ছিল স্টুডেন্ট ম্যানুয়ালে। কেউ কি করতে পেরেছি? কেউ করেছি? করছি আমরা না কেউ করিনি? না ভাই করিনি। হ্যাঁ, মানে ক্লাসের পর পরেই করে ফেলতে হবে আর কি। আচ্ছা, সো আমি শেষে যাচ্ছি একদম, এবং আমরা শুরু করবো গভর্নেন্স দিয়ে। আচ্ছা, আমরা গভর্নেন্স শব্দটা একটু কঠিন শব্দ না? গভর্নেন্স বলতে আসলে আমরা কি বুঝি? গভর্নেন্স শব্দটা দিয়ে আমরা কি বুঝি আসলে? হোয়াট ইজ গভর্নেন্স? আমরা বইটা মানে গভর্নমেন্ট, তারপরে ই গভর্নেন্স, এই শব্দগুলো আমরা অনেক আলোচনা করি। সো গভর্নেন্স, আমরা তো নিজেরাই গভর্নমেন্ট তৈরি করছি না, এবং আমরাই আসলে গভর্নেন্স তৈরি করছি একটা দেশ কিভাবে চলবে। একটা দেশ কিভাবে চলবে তার ফ্রেমওয়ার্কটা, তার গাইডলাইনটা, তার আইন কানুন কিরকম হবে, সেই গাইডলাইন, ফ্রেমওয়ার্ক, প্রসিডিউর, পলিসিস। সো একটা প্রজেক্টেও আসলে গভর্নেন্স ফলো করা দরকার। যে কোনো অর্গানাইজেশনে আমরা দুইটা কাজ করি, তাই না? মেইনলি একটা হচ্ছে প্রজেক্ট, আর হচ্ছে অপারেশনস। অপারেশনের মধ্যে অনেক ধরনের অপারেশন হয়, সেলস হয়, ম্যানুফ্যাকচারিং হয়, মার্কেটিং হয়, প্রকিউরমেন্ট হয়, সবকিছুর জন্য কিন্তু গভর্নেন্স আছে, রাইট? ওই গভর্নেন্সের বাইরে কিন্তু আমরা কাজ করতে পারি না। সেটা আসলে গ্রেটার কর্পোরেট গভর্নেন্সের পার্ট। তো সেটা কোথাও লিখিত থাকে, ছোট অর্গানাইজেশন হয়তো লিখিত নাই, ম্যানেজমেন্ট যেভাবে প্র্যাকটিস করে যাবে হচ্ছে, কিন্তু বড় ম্যাচুর অর্গানাইজেশন একদম লিখিত থাকে। আর গভর্নমেন্টের যদি চিন্তা করেন, বাংলাদেশ গভর্নমেন্ট, সেও কিন্তু খুব মানে বেশি পুরানা দেশ না, তাই না? 50 ইয়ার্স। তারও যদি গভর্নেন্স দেখেন, মানে শুধু গভর্নমেন্ট এমপ্লয়িরা কিভাবে দেশ পরিচালনা করবে, এরই বোধহয় মানে এরকম যদি বই করি তাহলে মানে ছাত্র চলে যাবে। বিশাল মোটা ওদের ডকুমেন্টেশন আছে। সো কিভাবে আমরা অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি কিভাবে আমরা সার্ভ করব। সো এরকম কিন্তু সব অর্গানাইজেশনে থাকে। তো সিমিলারলি আমরা যে প্রজেক্ট ম্যানেজ করছি তারও একটা আসলে গভর্নেন্স দরকার, একটা ফ্রেমওয়ার্ক দরকার, গাইডলাইন দরকার। এবং যদি আসলে পিএমও অফিস থাকে, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, তাদের কিন্তু একটা বড় কাজ হচ্ছে প্রজেক্ট গভর্নেন্স এস্টাবলিশ করা, তৈরি করা, এবং যত প্রজেক্ট হবে সবাই যাতে ওই গভর্নেন্সটা ফলো করে, ঠিক আছে? সো এটাই বলা হচ্ছে এখানে, এস্টাবলিশ প্রজেক্ট গভর্নেন্স স্ট্রাকচার। যদি না থাকে তাহলে আমরা তৈরি করার চেষ্টা করব, আর যদি থাকে তাহলে উই শুড ফলো দ্যাট। সো লেটস সি। সো এটা দেখেন, এখানে মিটিংস করব আমরা, স্পেশালি সিনিয়র লোকজন মানে জড়িত থাকবে যারা আসলে গভর্নেন্স নিয়ে কাজ করবে। অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট, যদি গভর্নেন্স থাকে, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট কিন্তু গভর্নেন্সের একটা পার্ট হবে। তারপর আমরা পিএমআই সিস্টেম ইউজ করতে পারি, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এটা কিন্তু অনেক জায়গায় উল্লেখ করছি আমরা আরো আগে। তার মানে যদি
পিএমআইস কোনো সিস্টেম থাকে যে আমার অর্গানাইজেশন প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেমস আছে, তাহলে ওটা অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে, ওটার বাইরে তো আর কাজ করা যাবে না, ওটা আমাদেরকে ইউজ করতে হবে। যেমন আমরা যেমন গভর্নমেন্টের আছে ইজিপি, কোনো প্রকুরমেন্ট ইজিপির বাইরে যাওয়া যাবে না, তাই না? কিছু কিছু ছোট প্রকুরমেন্ট হয়তো এখনো বাইরে যায়, কিন্তু আসলে টার্গেট কি, যাতে সব প্রকুরমেন্ট ইজিপি থ্রুতে যায়। এবং কিছু কিছু অ্যামাউন্ট আছে, হ্যাঁ, এবং কিছু মেথড আছে টেন্ডারের যেটা আসলে ইজিপির বাইরে করাই যাবে না। সো এরকম যদি পিএমআই সিস্টেম থাকে তাহলে আমরা সেটা ফলো করি। অলরাইট, সো প্রজেক্ট গভর্নেন্স ডেফিনেশন হচ্ছে যে আমি যেটা বললাম, ফ্রেমওয়ার্ক, ফাংশনস, প্রসেস, পলিসি, যেটা আমাদেরকে গাইড করবে যে আমরা কিভাবে প্রজেক্ট ম্যানেজ করব, সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট গভর্নেন্স। এবং প্রজেক্ট গভর্নেন্সের কি কি পার্ট থাকে এটা একটু আমরা খুব ভালো মতো পড়ে নেব যে কি কি পার্ট থাকে। দেখেন একটু আমরা প্রজেক্ট সাকসেস এন্ড ডেলিভারেবল অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, এটা কিভাবে তৈরি করা হবে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, ডেফিনেশন অফ ডান, ডেফিনেশন অফ রেডি, সেগুলোর গাইডলাইন থাকবে। তারপরে ইস্যুস কিভাবে আমরা ম্যানেজ করবো প্রজেক্টে, সেটার গাইডলাইন থাকবে। তারপর যখন প্রজেক্ট রান করবে, আমরা বলতেছি যে প্রজেক্ট হচ্ছে একটা টেম্পোরারি অর্গানাইজেশন, সেটা আসলে একটা গ্রেটার অর্গানাইজেশনের পার্ট। সো এটার সাথে ইন্টারাকশন কিভাবে হবে সেটার গাইডলাইন থাকবে। তারপরে অর্গানাইজেশনাল চার্ট, যখন একটা প্রজেক্ট হয় সেটা কিন্তু একটা অর্গানোগ্রামের ভিতরে আরেকটা ছোট অর্গানোগ্রাম হয়, তাই না? এটা আমরা আলোচনা করছি যে একটা প্রজেক্ট অর্গানাইজেশনাল চার্ট বানাচ্ছে, ওই প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার, তার উপরে স্পন্সর, তার নিচে টিম লিড, তার নিচে টিম মেম্বার্স, এইভাবে আমরা একটা প্রজেক্ট অর্গানাইজেশন তৈরি করি। আবার কিন্তু টোটাল অর্গানাইজেশনের একটা অর্গানোগ্রাম আছে, তো সেটা আমাদের দেখতে হবে। রোল কি কি হবে প্রজেক্টে, কমিউনিকেশন ভেরি ইম্পর্টেন্ট, যখন প্রজেক্ট রান করবে কি ধরনের কমিউনিকেশন করতে হবে প্রজেক্টের ভিতরে এবং মানে আউটসাইড দ্য প্রজেক্ট, উইদিন দ্য অর্গানাইজেশন এবং আউটসাইড দ্য অর্গানাইজেশন। তারপর আমরা ডিসিশন মেকিং কিভাবে করব, তারপরে গ্রেটার আমার অর্গানাইজেশনের গভর্নেন্সের সাথে প্রজেক্ট গভর্নেন্স কিভাবে অ্যালাইন থাকবে, লাইফ সাইকেল, প্রজেক্ট লাইফ সাইকেল অ্যাপ্রোচ। লাইফ সাইকেল মনে আছে ওই যে আমরা শিখেছিলাম, তাই না, যে অ্যাজাইল করতে পারি, আমরা হাইব্রিড করতে পারি, ইনক্রিমেন্টাল, হ্যাঁ। সো কোন অ্যাপ্রোচ আমরা ইউজ করব সেই গাইডলাইনও কিন্তু গভর্নেন্সের মধ্যে বলা থাকবে যে কোন ধরনের প্রজেক্ট আমি কোন ধরনের অ্যাপ্রোচ ইউজ করব। তারপরে আমরা প্রজেক্টের মধ্যে আমরা জানি প্রজেক্টকে ম্যানেজ করার জন্য আমরা যে প্রজেক্ট লাইফ সাইকেল বলি সেটাকে আমরা আসলে বিভিন্ন ফেজে ভাগ করি, তাই না, ম্যানেজমেন্টের সুবিধার জন্য। তো একটা প্রতিটা ফেজে আসলে আমরা রিভিউ করে দেখি, মনে আছে এই রিভিউ পয়েন্টটাকে বলা হয় ফেজ গেট, তাই না? প্রথম চ্যাপ্টার আমরা পড়ছিলাম ফেজ, কালেকশন অফ ফেজকে আমরা বলি প্রজেক্ট লাইফ সাইকেল। সো এই ফেজগুলো কয়টা ফেজ হবে এবং কোন ফেজে আমরা কি করব, হ্যাঁ, এবং একটা ফেজ কখন রিভিউ করা হবে এবং কখন অ্যাকসেপ্ট করা হবে, সেই সমস্ত গাইডলাইন থাকবে হচ্ছে প্রজেক্ট গভর্নেন্সে, ঠিক আছে? তারপর চেঞ্জ ম্যানেজমেন্টের গাইডলাইন থাকবে, কিভাবে চেঞ্জের অ্যাপ্রুভাল হবে সেটা থাকবে। প্রসেস টু অ্যালাইন ইন্টারনাল স্টেকহোল্ডার্স উইথ প্রজেক্ট প্রসেস রিকোয়ারমেন্টস। সো দেখেন এরকম মানে যত ধরনের গাইডলাইন প্রজেক্ট ইনিশিয়েশন থেকে ক্লোজিং পর্যন্ত যতগুলো স্টেপস আমরা নেব সব ব্যাপারে আসলে প্রজেক্ট গভর্নেন্সের গাইডলাইন থাকবে। সো একটা ম্যাচুর অর্গানাইজেশন এটা ডেভেলপ করা থাকবে, আর না হলে কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে, এবং পিএমও অফিসের থ্রুতে জেনারেলি এটা তৈরি হয়। প্রজেক্ট ফেজ, এটা কিন্তু আমরা প্রথম চ্যাপ্টারে দেখেছিলাম, প্রজেক্ট ফেজ যে কালেকশন অফ ফেজকে আমরা প্রজেক্ট লাইফ সাইকেল বলি, ঠিক আছে? এবং যেমন আমরা যদি কনস্ট্রাকশন চিন্তা করি তাহলে কি ডিজাইন, সেই ডিজাইন হচ্ছে একটা ফেজ যেখানে আমরা আর্কিটেকচার ডিজাইন, স্ট্রাকচার ডিজাইন করি। তারপরে আমরা যাই হচ্ছে সে পাইলিং এ, ফাউন্ডেশনে, তারপরে যাচ্ছে ফ্রেমিং এ। সো এগুলো হচ্ছে ফেজ। এটা ইন্ডাস্ট্রি ডিপেন্ড করে যে কোন ধরনের ফেজ আমরা ইউজ করব। সো এবং সবগুলোই আমরা জানি লজিক্যালি রিলেটেড থাকে। এটা আসলে এই যে টপিকটা প্রজেক্ট ফেজ এবং আরো কয়েকটা সামনে স্লাইড আছে, সবগুলো পিএম ওয়ার্কের 1 নম্বর চ্যাপ্টারে ছিল 6th এডিশন, আমরা বোধহয় দেখেওছিলাম। সো তাহলে আমরা ফেজ কি কারণে করতেছি, প্রডিউস ওয়ান অর মোর ডেলিভারেবলস ইন এ ফেজ, একটা ফেজের পরে আমরা কিছু ডেলিভারেবল তৈরি করি, ক্যান বি পারফর্ম সিকোয়েন্সিয়ালি অর ওভারল্যাপ। আমরা দুইভাবে কিন্তু ফেজ করতে পারি, একটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি, আবার অনেক জায়গায় আমরা ওভারল্যাপ করতে পারি, প্যারালালি করতে পারি। দেন লাস্টে যে কথাটা, আউটপুটস ফ্রম ওয়ান ফেজ আর জেনারেলি ইনপুটস টু নেক্সট ফেজ, এটারও আমি এক্সাম্পল দিয়েছিলাম যে যদি ইউএনডিপির কোনো একটা প্রজেক্ট হয় যারা চাচ্ছে যে পভার্টি এলিভেট করবে, তাহলে কি করতে পারে, প্রথমে তারা সার্ভে করতে পারে, তারপরে কি করবে, সার্ভে ডাটার উপর রিসার্চ করবে, তাহলে সার্ভের আউটপুটটা কিন্তু এখানে ইনপুট হিসেবে ইউজ হচ্ছে নেক্সট ফেজে, ঠিক আছে? এবং রিসার্চের উপর বেস করে কিন্তু আমরা পাইলট প্রজেক্ট লঞ্চ করছি, সেই পাইলট প্রজেক্ট কিন্তু আবার ডিপেন্ড করতেছে এটার ইনপুটের উপরে। সো এটা কমন একটা স্ট্রাকচার সব প্রজেক্টে আমরা দেখতে পাই যে একটা ফেজের আউটপুট অন্য একটা ফেজের ইনপুট হিসেবে কাজ করে।
ওকে, আর গভর্নেন্স কি করতে হবে? একদম যেটা বললাম, ইনিশিয়েশন থেকে এক্সিকিউশন, তারপর ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং, কন্ট্রোল, ক্লোজিং, সব জায়গায় আসলে আমাদের প্রজেক্ট গভর্নেন্সের গাইডলাইন থাকবে এবং সেটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আমরা বললাম যে ফেজের শেষে আমরা কি করি? রিভিউ করি। সেই রিভিউটাকে বলা হয় ফেজ গেট, তাই না? সেই রিভিউটাকে আমরা বলি ফেজ গেট। তার মানে একটা ফেজ শেষ হলো, তারপর আমরা একটা ফেজ গেট করবো। ফেজ গেট আসলে কি করি? আমরা এই ফেজে যা করার কথা ছিল, যে ক্রাইটেরিয়া মিট করে, সেটা আমরা সব করতে পারছি কিনা, পেরেছি কিনা, যে ডেলিভারেবল গুলা তৈরি করার কথা সেটা হয়েছে কিনা, এই সবগুলোকে আমরা চেক করি হচ্ছে ফেজ গেটে। তাহলে এন্ড অফ দ্য ফেজকে আমরা বলি ফেজ গেট। এখানে খুব সহজ একটা পিকচার দিয়ে দেখানো হয়েছে। এইভাবে আসলে যদি একটা প্রজেক্টে 5টা ফেজ থাকে বা এন পরিমাণ যদি ফেজ থাকে, তাহলে আমরা আসলে প্রতিটা ফেজের পরই ফেজ গেট এক্সিকিউট করি, দেখার জন্য যে সবকিছু ঠিক আছে কিনা, সব ডেলিভার পাইছে কিনা, এবং আরেকটা জিনিস আমরা চেক করি যে স্টিল আমাদের প্রজেক্টটা ভায়াবল কিনা। সেই ভায়াবিলিটিও চেক করি আমরা বিজনেস কেস এবং বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানের সাথে, যে এটা আসলে এখনো মার্কেটে ভায়াবল আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা অনেক সময় এটাকে কিল করে ফেলি এই ফেজ গেটে, ঠিক আছে, কিল করে ফেলি, যেটা আর প্রসিড করার কোনো মানে হয় না, যেহেতু মার্কেটে আর এটা কোনো দরকার নেই, কিংবা আমাদের যেটা ফান্ড ছিল সেই ফান্ড শেষ হয়ে গেছে, তাই তো আসলে আমাদের নেক্সট ফেজ করার কোনো ওয়ে নেই। তো অনেক কারণে আসলে আমরা প্রসিড করতে নাও পারি, সেই জন্য এটাকে অনেক সময় কি বলা হয়? কিল পয়েন্ট বলা হয়, ঠিক আছে। আবার এটাকে আমরা গভর্নেন্স গেট বলি, মানে আমরা গভর্নেন্স এনশিওর করি এক একটা ফেজে। এরপর আমরা এটাকে টোল গেট বলি। টোল গেট কি বুঝতে পারছি? টোল গেট মানে কি? টোল গেট সবাই টোল দিচ্ছেন, যারা গাড়ি চালান টোল দিতে হয় না বিভিন্ন পয়েন্টে? জি ভাই, অনেক টোল দেওয়া লাগে। টোল টোল যদি না দেন তাহলে কি ওই যে দেয় না একটা ব্যারিয়ার দিয়ে দেয়, সেটা তো ওঠে না যতক্ষণ আপনি টোল না দেন, জি ভাই। তাই না? মানে এই ঢাকা শহরের বাইরে গেলে অনেক জায়গা থেকে বাস নিয়ে টোল গেট হিসেবে ইউজ করে, বাস দিয়ে। এখন আছে কিনা নাই যাই না। আমরা বঙ্গবন্ধু ব্রিজে অটোমেটিক, তাই না? অটোমেটিকলি আসবে, আপনি টাকা দিবেন, তারপর সে মানে জাস্ট অন করে দিবে, তাইলে এটা আপনি চলে যেতে পারবেন। সেটা হচ্ছে টোল গেট। তার মানে আসলে আমি সেকেন্ড ফেজে যাব কিনা, সেটা টোল গেট হচ্ছে এটা। সবকিছু হয়েছে কিনা আমার, হ্যাঁ, সব টোল যেটা আমাদের পাওয়ার কথা সেটা আমরা পেয়েছি কিনা। যদি পাই তাহলে আসলে আমরা গেটটা ওপেন করবো, আর না ডেট এখানে আমাদের ক্লোজ করতে হবে। আর এটার আরেকটা নাম আছে, একটু খেয়াল করেন, আমরা পিএমবকে আগের ভার্সনে গভর্নেন্স গেট শব্দটা ইউজ হয় না। সেই শব্দটা আমার মনে হয় পরীক্ষার প্রশ্নের মধ্যে আসবে, পাবেনি গভর্নেন্স গেট শব্দটা। আর সফটওয়্যার ফার্মে অনেক সময় এই ফেজ গেটকে আমরা বলি কোয়ালিটি গেট। তার মানে এই ফেজে যে সমস্ত কোয়ালিটি ক্রাইটেরিয়া পাওয়ার কথা, মিট করার কথা, সেটা আমরা পেয়েছি কিনা। যদি পাই তাহলে আসলে আমরা নেক্সট স্টেজে যাব। সেই হচ্ছে আমাদের ফেজ গেট। আর আমরা বলতেছিলাম যে ফেজকে আমরা প্রজেক্টকে যে আমরা বিভিন্ন ফেজে ভাগ করি, সেটা দুই ধরনের রিলেশনশিপ হতে পারে। সিকোয়েন্সিয়াল রিলেশনশিপস, যে একটার পর একটা করব, তারপর আরেকটা করব। আবার অনেক সময় ওভারল্যাপিং হতে পারে, তার মানে একটা শেষ হয়নি, তার আগে আমরা একটা শুরু করলাম। সো দুইটার মধ্যে রিস্ক আছে না? কোনটা কোনটা সবচেয়ে রিস্কি? এই দুটোর মধ্যে রিস্কি কোনটা? ওভারল্যাপিংটা। হ্যাঁ, ওভারল্যাপিংটা আমাদের রিস্কি, রাইট? হ্যাঁ, এবং এই যে কজ অফ রিওয়ার্ক হয়ে যেতে পারে যদি আমরা এরকম ওভারল্যাপিং করি। আর সিকোয়েন্সিয়ালি আমরা হয়তো ওই রিস্কটা আমাদের থাকবে না। সিকুয়েন্সিয়ালি তো ভাই টাইম কনজিউমিং বেশি মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, টাইম তো একটু বেশি লাগবে। হ্যাঁ, তবে এখানে একটা কথা বলছে, একটু যদি খেয়াল করেন, যে আসলে যেহেতু এখানে আনসার্টেনিটি বেশি, রিস্ক বেশি, রিওয়ার্ক চান্স বেশি হয়ে যায়, পরে দেখা যাবে আলটিমেটলি কি হবে, কাজ হয়তো সময় আরো বেশি লেগে যাবে। এই জন্য আমরা, হ্যাঁ, একটা কথা আমরা এখন খুবই বলা হয়, সব জায়গায় বলা হয়, ফোকাস, হ্যাঁ, ওয়ান টাস্ক এট এ টাইম, তাই না? ফোকাস ওয়ান টাস্ক এট এ টাইম, এটা কিন্তু এখন সব ম্যানেজমেন্ট প্র্যাকটিসে বলা হয়। আমরা যদিও ভাবি যে আমরা মাল্টিটাস্কার এবং অনেক কাজ একসাথে করলে বোধহয় খুব ভালো হয়, আসলে এটা হয় না, ঠিক আছে। সো দেখা যায় যে আসলে ফোকাস ওয়ান টাস্ক এট এ টাইম করলেই আসলে দেখা যায় স্পিড আপ হয়। দ্যাটস ওয়াই আমরা যে অ্যাজাইলে একটা বলেছি যে টাইম বেস অ্যাজাইল, আর একটা হচ্ছে ফ্লো বেস অ্যাজাইল। এবং ফ্লো বেস অ্যাজাইলে আমরা কি করি, ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট করি, তাই না? এবং ব্যাচ সাইজ খুব ছোট রাখার চেষ্টা করি। যত ব্যাচ সাইজ ছোট হয় তত আসলে দেখা যায় যে প্রোডাক্টিভিটি বাড়ে, আর যত ব্যাচ সাইজ বড় হয় তত আসলে প্রোডাক্টিভিটি, ওয়েস্ট, এসব আরো বেড়ে যায়। ম্যানুফ্যাকচারিং একই ঘটনা।
ওকে, সো লাস্ট স্লাইড। আমরা এতক্ষণ যেটা বললাম সেটা আসলে জাস্ট সামারি করা, প্যারাফ্রেজ করা, যে আমরা কি কি বললাম। সো এখানে আসলে কি করতে হবে, যখন আমরা গভর্নেন্স কিন্তু আসলে জুনিয়রদের কাজ না, রাইট? সিনিয়র লোকজনের কাজ, সিনিয়র ম্যানেজাররা ইনভলভ হবে এবং তারা এটা তৈরি করবে, যেহেতু তারা অলরেডি এক্সপিরিয়েন্স এবং জানে কিভাবে করতে হবে। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট গভর্নেন্স গোল অ্যান্ড ট্রাই টু কিপ দেম সিম্পল। যখন আমরা শুরু করবো গভর্নেন্স নিয়ে, খুব জটিল বানালে আসলে চেঞ্জ ম্যানেজমেন্ট খুব টাফ হয়ে যাবে। সিম্পল দিয়ে শুরু করি আমরা, এটা সব জায়গায় সবকিছুর গাইডলাইন। সিলেক্ট এ গ্রুপ অফ এক্সপিরিয়েন্স ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে? তারপরে প্র্যাকটিস গভর্নেন্স ফর প্রজেক্টস, প্রোগ্রামস অ্যান্ড পোর্টফোলিওস। এবং পিএমআই এর, যদি আপনি কেউ শুরু করতে চান গভর্নেন্স নিয়ে কাজ করবেন, পিএমআই এর একটা গাইড স্ট্যান্ডার্ড আছে, নাম হচ্ছে ওপিএম, অর্গানাইজেশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট নামে একটা পিএমআই এর গভর্নেন্স স্ট্যান্ডার্ড আছে। এবং এর সাথে আরেকটা আছে গভর্নেন্স ফর প্রজেক্টস, প্রোগ্রাম অ্যান্ড পোর্টফোলিও। এই দুইটা কিন্তু গভর্নেন্স আছে অ্যাভেলেবল মেম্বারদের জন্য ফ্রি। তা আপনারা যদি মানে মনে করেন চাই যে আমরা গভর্নেন্স শুরু করবো, তাহলে ওই দুইটা কিন্তু আমরা ইউজ করতে পারি, দ্যাট টু স্ট্যান্ডার্ডস। তারপর কিপ দ্য গভর্নেন্স প্রসেস ট্রান্সপারেন্ট, ঠিক আছে? আর দেখেন লাস্টের কথাটা, রিমেম্বার দ্য গভর্নেন্স ইজ অ্যান ইভলিউশনারি প্রসেস, তাই না? মানে আরো ইমপ্রুভ হবে লেসন লার্নের উপরে। আমরা একটা গভর্নেন্স অ্যাপ্লাই করছি, তার চেয়ে এখন বেটার করতে হবে। সো সেটা আসলে আমাদেরকে, এটা একটা evolutionary process, and take advantage of the lessons you have learned during it, ঠিক আছে? মানে অলওয়েজ কন্টিনিউয়াস ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট করতে হবে, এটা সব জায়গায় সত্য আর কি। আই এবং এ, ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট। অলরাইট, সো এটা এই চ্যাপ্টারটা আমাদের শেষ হলো গভর্নেন্স দিয়ে। এর পিছনে দেখবেন 3-4টা প্রশ্ন আছে। প্রশ্নগুলো একটু আপনারা স্টুডেন্ট ম্যানুয়াল থেকে সলভ করবেন। সো ওখানে দেখবেন গভর্নেন্স নিয়ে একটা ভালো প্রশ্ন আছে, যে আমরা আসলে প্রজেক্ট গভর্নেন্স কখন করি, ফেজের শুরুতে নাকি ফেজের শেষে, নাকি প্রতিটা ফেজের আগে করি, এরকম একটা একটু কমপ্লেক্স প্রশ্ন আছে। সো আপনি একটু দেখেন। আচ্ছা, আমরা এখন যে টপিকটাতে আছি, প্ল্যান এন্ড ম্যানেজ প্রজেক্ট ফেজ অর ক্লোজার, এটা আমি একটু ওই ফিগারটা একটু মেনশন করতে চাই আপনাদেরকে, যে আমাদের যে দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছি আমরা টেবিলটা? জি ভাই, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে আমরা আসলে করতেছি, এই যে এখন যে টপিকটা শুরু করবো সেটা হচ্ছে এইটা, হ্যাঁ, ক্লোজ প্রজেক্ট অর ফেজ। মানে এইটারে কিন্তু প্ল্যানিং করতে হবে। প্রজেক্ট আমরা এখন কিন্তু প্ল্যানিং এর শেষের দিকে আছি। আমরা আসলে কি করতেছি, আমরা কিন্তু প্ল্যানিং প্রসেস গ্রুপের সবগুলোই কিন্তু মোটামুটি করে ফেললাম, শুধু দুইটা বাদে। সবাই খেয়াল করছেন কিনা, যত পড়ালেখা করলাম আসলে আমরা লেসন 2-তে এবং লেসন 1-এর কিছু অংশে, সবগুলি কিন্তু আমরা ইনিশিয়েশনের জন্য করলাম আর করছি প্ল্যানিং এর। এখানে শুধু দুইটা বাদ, একটা হচ্ছে রিস্ক, একটা হচ্ছে কমিউনিকেশন, এই দুটো আমরা এখানে করি নাই। বাকি সব প্ল্যানিং গুলো কিন্তু আমরা করে ফেলছি। প্রকিউরমেন্ট, তারপর রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান, এটা আসলে আমরা করেছি ইয়াতে, ওই বিল্ড এ টিমে। তারপর এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্স, শিডিউল চ্যাপ্টারে কস্ট চ্যাপ্টার আমরা করছি। তারপর কোয়ালিটি দেখেন পড়েছি আমরা, ঠিক আছে? শিডিউল পড়ছি, স্কোপ পড়ছি। আজকে যে আমি লাস্টের টপিকটা পড়াবো সেটা হচ্ছে কি, পারফর্ম প্ল্যানিং অ্যাক্টিভিটিস। সেইটা আসলে টকিং অ্যাবাউট দিস ইন্টিগ্রেশন প্রসেস। তার মানে এই যে যতগুলো আমরা প্ল্যানিং করলাম সবগুলোকে এখন ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে? আর এখন আমি এই লাস্টটা পড়তেছি, প্ল্যান ক্লোজ প্রজেক্ট অর ফেজ, সেটা আমরা এখন দেখতেছি। এটা হয়ে গেলে আমরা আসলে সব প্ল্যানিং গুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসবো, ইন্টিগ্রেট করবো, ইউনিফাইড করবো। অলরাইট, সো স্লাইডে আসছে তো না? সো টপিক আই, এটা হচ্ছে লাস্ট টপিক, প্ল্যান এন্ড ম্যানেজ প্রজেক্ট ফেজ এন্ড ক্লোজার। আচ্ছা, আমরা একটু বলি যে আমরা তো অনেকেই প্রজেক্ট ক্লোজারের সাথে কানেক্টেড ছিলাম বা অনেক সময় প্রজেক্ট ক্লোজ করছি। কি কাজ করতে হয় প্রজেক্ট ক্লোজিং এ? যে কোনো বলেন যে আমি এই কাজটা করছি, মানে আপনার এক্সপিরিয়েন্স থেকে বলেন যে এই কাজটা করতে হয়। প্রজেক্ট যখন শেষ করি আমরা এই কাজগুলো করতে হয় আমাদের। একটা কি, কাস্টমারের সাথে ভাইয়া, মানে কাস্টমারকে বুঝাই দিতে হবে জিনিসটা, যে এই জিনিসগুলো হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স, মানে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করে তার সাইন আপ নিতে হবে, তাই না? রাইট। অ্যাকসেপ্টেন্স এবং সাইন আপ, এটা সবচেয়ে বড় কাজ। তারপরে 2 নম্বর কি? তারপরে ভাই পেমেন্ট চাবে, পেমেন্টের জন্য অ্যাকসেপ্টেন্স হয়ে গেলে তারপরে যে লেনদেনগুলা, সেগুলোর একটা পেমেন্টের একটা বিষয় আছে, পেমেন্ট সেটেলমেন্ট, তাই না?
পেমেন্ট সেটেলমেন্ট হবে। রাইট। তার আগেও একটা কাজ আছে না, আমরা যে ট্রানজিশন করব আমার প্রোডাক্ট বা সার্ভিসটা কাস্টমারের কাছে, অপারেশনকে বুঝাই দিতে হবে, বুঝাই দিতে হবে, তাকে ট্রেন আপ করতে হবে। হ্যাঁ, ট্রেনিং অপারেশনকে বুঝাই দিতে হবে টোটালটাকে। রাইট। এবং যে জায়গায় এটা বসবে সেই এনভায়রনমেন্টটা যদি ফিজিক্যালি রেডি না থাকে সেটাকে তৈরি করতে হবে। সো এগুলো কিন্তু একটা কাজ আর কি ক্লোজিং এর সময়। হ্যান্ডওভার, হ্যাঁ, হ্যান্ড ওভার বলে আমরা খুব শব্দটা ইউজ করি, হ্যান্ড ওভার। রাইট। আমাদের পিএমকে হ্যান্ড অফ শব্দটা ইউজ হয় না, ট্রানজিশন বলা হচ্ছে। ট্রানজিশন করার সময় কিন্তু আমাদের অনেকগুলো কাজ করতে হবে। হ্যাঁ, সো ট্রানজিশন কিংবা হ্যান্ড অফ, যেটা আমরা হ্যান্ডস অফ যেটা বলি, যে হ্যান্ড ওভার করতে হবে, হ্যান্ড ওভার। সো এই ট্রানজিশন রিকোয়ারমেন্ট কিন্তু আমরা কোন একটা জায়গায় কালেক্ট করছিলাম, কারো মনে আছে ট্রানজিশন রিকোয়ারমেন্টস কোথায় কালেক্ট করছিলাম? স্কোপে। ওই যে স্কোপের সময় আমরা কিন্তু কালেক্ট রিকোয়ারমেন্টস প্রসেসে ক্যাটাগরিক্যালি অনেকগুলো রিকোয়ারমেন্ট গ্যাদার করছিলাম, তার মধ্যে একটা ছিল ট্রানজিশন রিকোয়ারমেন্টস। ওইটা কিন্তু এখন আসলে আমরা দেখবো যে ওই অনুযায়ী কিন্তু আমরা ফলো করি যখন আমরা কাস্টমারকে ট্রানজিট করব। আর কি হতে পারে? হ্যাঁ, আমরা আমাদের প্রজেক্টে একটা জিনিস করি সাইট লিজ ম্যানেজমেন্টের। দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল আমাদের একটা টার্গেট ছিল ওই 100টার মধ্যে 90টা হইলো। প্রজেক্ট ডিক্লারেশনের আগে ওই 10টা আগে আমরা ডিক্লেয়ার দিই যে এই কটা হইলো না বা এই কটা সম্ভব না এই কারণে। আর বাকিগুলো তখন আমরা পরবর্তীতে ডিক্লারেশন যখন করি যে 90টা হয়ে গেল আর 10টা হইলো না, এটা নেক্সট প্রজেক্টে হ্যান্ড ওভার করার জন্য এরকম একটা কাজ করি আমরা। এটাকে ভাই আমরা কোনটার মধ্যে ফেলবো এখানে? এটা তো অ্যাকসেপ্টেন্সেরই গেল, অ্যাকসেপ্টেন্সই মানে রাজি করানো হচ্ছে যে এই কয়টা পারছি এই কয়টা পারি নাই। হ্যাঁ, পরে নেক্সট ইয়ারতে চলে যাবে আর কি, এটা কোনো সমস্যা নেই। অ্যাজাইলে যেন আমরা একটা ইটারেশনে বা শেষ করতে পারি না একটা রিলিজে, তাহলে আমরা আবার প্রোডাক্ট ব্যাকলগে নিয়ে যাই যে এখন আমরা নেক্সট রিলিজে এটা করব। আচ্ছা আচ্ছা, আর একটা কাজ কি করি আমরা দেখেন, আর কি আছে? কন্ট্রাক্ট কি আমরা ক্লোজ করি নাকি ওপেন রাখি? কন্ট্রাক্ট রিলেটেড যা কিছু আছে সব আমরা ক্লোজ করে ফেলি। এবং কন্ট্রাক্ট কিন্তু জেনারেলি সব ক্লোজ হয় না, যেমন ওয়ারেন্টি পিরিয়ড থাকে, মেইনটেনেন্স থাকে, সেগুলো আসলে প্রজেক্ট টিমের আর দায়িত্ব থাকবে না, কারণ প্রজেক্ট টিম তো ক্লোজ হয়ে যাচ্ছে, তারা আসলে নিজেরাই অ্যাডজন হয়ে যাবে, অন্য জায়গায় জয়েন করবেন, অন্য এন্ডেভেরে চলে যাবে। তো তখন আসলে আলাদা দেখা যায় টিম থাকে যারা আসলে এগুলোকে নিয়ে রান করে, তাই না? কন্ট্রাক্ট টিম থাকে, এরকম অনেকগুলো টিম থাকে যারা আসলে এটা নিয়ে রান করে বা অপারেশন টিম হ্যান্ড ওভার নিবে। তারপর আরেকটা লাস্টের বিষয় কি থাকে? লেসন লার্ন। এই যে প্রজেক্ট থেকে আমরা নানান কিছু শিখে কোথায় রাখছি আমরা? ট্রেডিশনাল প্রজেক্টে লেসন লার্ন রেজিস্টারে রাখছি, তাই না? নলেজ রেজিস্টার। আচ্ছা, লেসন লার্ন রেজিস্টার, রাইট। রাখছি। এখন আমরা এই যে লাস্ট স্টেজে চলে আসছি, সব লেসন লার্ন রেজিস্টারকে কালেক্ট করে আমরা কোথায় রাখবো? লেসন লার্ন রিপোজিটরিতে রাখবো। হ্যাঁ, রিপোজিটরি বা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমে রাখবো, ঠিক আছে, যাতে অন্য প্রজেক্ট এখান থেকে বেনিফিটেড হতে পারে। তো এটি আসলে মেইন আমাদের কাজ, এই কাজগুলি। এবং এখানে যে আলোচনা হচ্ছে দেখবেন সবগুলি এইসব নিয়ে আলোচনা হচ্ছে। সো লজিক্যাল আর কি। হ্যাঁ, এই যে ডেফিনেশন অফ ডান এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, সেটা দেখে আমরা ডেলিভারেবল অ্যাকসেপ্ট করাই নেব কাস্টমারের কাছ থেকে, ঠিক আছে? সো কি হয় দেখেন, যে কাজ কমপ্লিট হচ্ছে এটা এনশিওর করা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া বা ডেফিনেশন অফ ডান দিয়ে। তারপর এই যে আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সবকিছু আর্কাইভ করা, সমস্ত ফাইল। হ্যাঁ, কারণ এগুলো আবার ইউজ করতে হবে এবং আবার অনেক সময় লাগবে, অনেক পরে গিয়েও লাগতে পারে। সো আমাদের মেইল কমিউনিকেশন, বিভিন্ন কমিউনিকেশন, রিপোর্টস, ডকুমেন্টস, তারপর টেন্ডার ডকুমেন্টস, কন্ট্রাক্ট ডকুমেন্টস সবকিছু আমাদেরকে আর্কাইভ করতে হবে। একটা হচ্ছে নলেজকেও আর্কাইভ করতে হবে। আর তারপরে কি ফাইনালি আমার টিমকে কিন্তু রিলিজ করতে হবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট কাজ, রিলিজ করা। তাহলে ক্লোজিং এর সময় আমরা দেখেন এই কেন ক্লোজ হয় প্রজেক্ট, এটা একটু আমরা খেয়াল করি। মানে আমরা যেহেতু সবাই পজিটিভ ভাবে চিন্তা করি, সবসময় কিন্তু প্রজেক্ট পজিটিভলি ক্লোজ হয় না, ঠিক আছে? যে আমি এটা চাইছি 100টা জিনিস, ওই যে যেমন শান্ত বললো যে 90টা হচ্ছে 10টা হয়নি। সো কি কারণে আসলে প্রজেক্ট ক্লোজ হয় সেটা আমাদের একটু জানা দরকার। দেখেন, একটা হচ্ছে সবচেয়ে সিম্পল, যেটা হ্যাঁ সাকসেসফুলি আমরা যা বলেছিলাম সেটা করতে পেরেছি। আবার একটা কি, রিকোয়ারমেন্ট চেঞ্জ ডিউরিং এক্সিকিউশন এন্ড দ্য প্রজেক্ট ইজ নো লঙ্গার ফিজিবল। এমন ভাবে রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গেছে যেটা প্রজেক্ট ফিজিবল না। হ্যাঁ, তো এরকম ক্ষেত্রে আসলে দেখা যায় প্রি ম্যাচিউর ক্লোজার নামে একটা শব্দ পিএমবকে আছে, বা অনেক জায়গায় ইউজ দেখতে পারেন, প্রশ্নের মধ্যে থাকতে পারে প্রি ম্যাচিউর ক্লোজার। এটা কিন্তু অনেক সময় হয়ে যায়, মানে কোনো কারণে আর দরকার নেই প্রজেক্টটা, কিংবা যাকে আমি কাজটা দিচ্ছি ভেন্ডর, সে ব্যাংক্রাফট হয়ে গেছে, তারপর বিজনেস আর ভাইবিলিটি নাই, মার্কেটে ওই প্রোডাক্টটা চলবে না, তখন আসলে অনেক সময় আমরা প্রি ম্যাচিউর ক্লোজার করি। তারপর যে কোভিড সিচুয়েশনে কিন্তু অনেক প্রজেক্টে কি প্রি ম্যাচিউর ক্লোজার করতে হয়েছে, বা এখন হয়তো হল্ট হয়ে আছে,
প্রাইভেট সেক্টরের প্রজেক্ট, গভর্নমেন্ট সেক্টরের প্রজেক্ট। আচ্ছা, ফান্ডিং দেখেন, ফান্ডিং একটা বড় ফ্যাক্টর। ফান্ডিং ইজ নো লঙ্গার অ্যাভেলেবল। সিগনিফিকেন্ট রিস্ক, এত বড় রিস্ক চলে আসছে যে আসলে আপনি আর এখন এই শিপটা নিয়ে রান করতে চাচ্ছেন না। দেখেন না, অনেকে এখন প্রজেক্ট করা বাদ দিয়ে দিছে, যে এটা দেখিয়ে কি অবস্থা হয়, খরচ করতেছে না। এবং যে সমস্ত মানে যে অনেকে এখন সাফার করতেছি না আমরা সবাই, যেমন ট্রেনিং। ট্রেনিং তো আসলে একটা ইয়া টাইপ, যে আমাদের ম্যান্ডেটরি কিছু না। এখন কিন্তু সব অর্গানাইজেশন ট্রেনিং বন্ধ রাখছে, যে এটা তো আসলে দেখি না কি হয় সামনে। তারপর the organization no longer needs the project deliverables. তারপরে এক্সটার্নাল বিভিন্ন ফ্যাক্টর থাকতে পারে, যেমন গভর্নমেন্টের লস আর রেগুলেশন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে মার্জার হয়েছে, এই যে রবি আর এয়ারটেলের মার্জার হলো, তখন কি হয়েছে, অনেক প্রজেক্ট বন্ধ হয়ে গেছে না। যেমন অনেক কি বলে ওটাকে, সাইটেরই কিন্তু প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু ওই জায়গাটাতে দেখা যাচ্ছে যে রবির সাইট আছে, আবার এয়ারটেলেরও সাইট আছে, এটা তো রাখার কোনো মানে হয় না, ঠিক আছে। তো এটা বাদ দিয়ে দেখা গেল আমরা একটা সাইটেই সবকিছু করতেছি। সো দেন গ্লোবাল এবং ন্যাশনাল ইকোনমিক চেঞ্জেস এবং গ্লোবাল ফ্যাক্টর আসলে আমাদের প্রজেক্টের ক্লোজ ইনিশিয়েট করতে পারে। সো দিস আর দ্য ফ্যাক্টরস। এবং যেটা বললাম, অবশ্যই প্রকিউরমেন্ট থেকে ক্লোজ করতে হবে। এখানে একটা পয়েন্ট থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ক্লিয়ার আছে কিনা একটু পড়ে দেখেন তো সবাই। মানে procurement closure occurs throughout the life of the project, not during project closure. তাই না? মানে প্রজেক্টের শেষে গিয়ে সব কন্ট্রাক্ট ক্লোজ করতে হবে এরকম না। যখন যে কন্ট্রাক্টে আপনি হয়তো একটা প্রজেক্টের একটা কন্ট্রাক্ট নিয়েছিলেন 1 মাসের জন্য, আপনার প্রজেক্ট 1 বছরের 12 মাসের, তাহলে এটা আমার ডেলিভারি শেষ, সমস্ত ক্রাইটেরিয়া মিট করে আপনি সব পেয়ে গেছেন, তাহলে আপনি এখানে কন্ট্রাক্টে এই কন্ট্রাক্ট ক্লোজ। নেক্সট একটা ছিল 2 মাসের, ক্লোজ করে দেন। এরকম ছিল অনেক। যখন যেটা হবে থ্রু আউট দ্য লাইফ সাইকেল, আপনার যদি সব রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া সাবমিট করে ফেলছেন, তাহলে আপনি কাস্টমারের কি করবেন, ভেন্ডরের আপনি প্রজেক্টে ক্লোজার করবেন। ঠিক আছে, এটা সবাই ঠিক আছে তো? না, এখান থেকে একটা প্রশ্ন আসবে, যে এই লাইনটা থেকে থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ প্রজেক্ট আমরা প্রকিউরমেন্ট ক্লোজ করতে পারি, কারণ আমাদের ডেলিভারি পেয়ে গেছি আমরা ভেন্ডরের কাছ থেকে। এটা যাতে ঝুলাই না রাখি যে আমরা প্রজেক্ট, আমাদের এই প্রজেক্টের এটা, তাহলে প্রজেক্টটা শেষ হলে আমরা করব। আচ্ছা, কিপ কন্ট্রাক্টস ওপেন অনলি ফর দ্য নেসেসারি পিরিয়ড। এই যে এটা আবার একটা খুব ইম্পর্টেন্ট কথা, টু অ্যাভয়েড এরোনিয়াস অর আনইনটেনশনাল চার্জেস অ্যাগেইনস্ট দ্য কন্ট্রাক্ট। অনেক সময় আমরা কন্ট্রাক্ট ক্লোজ করতে ভুলে যাই, বা আচ্ছা কন্ট্রাক্ট ক্লোজ করবো, পরে দেখা যাবে উল্টা আমাকে পে করতে হবে ভেন্ডরকে, ঠিক আছে। হয়তো কন্ট্রাক্টে এমন কথা বলা ছিল যে তার কারণে আসলে উল্টা আমাকে পে করতে হবে। সো এইসব যাতে না হয়, এই জন্য আমরা যখনই আমাদের ভাইয়া ভেন্ডরের কাজ আমার শেষ, একটু প্রশ্ন আছে এখানে, এখন হ্যাঁ, করবো বলুন। নাকি পরে বলবো? না, এখনই করেন। প্রজেক্ট ক্লোজারটা আরেকবার বলবেন। প্রজেক্ট ক্লোজার যদি একটা লাইফ সাইকেল শেষ না হয়, তাহলে কিভাবে ক্লোজার আগে করবো? প্রকিউরমেন্ট ক্লোজার সব বলতেছেন। ইনফরমেশন প্রকিউরমেন্ট ক্লোজার। হ্যাঁ, প্রকিউরমেন্ট ক্লোজার প্রকিউরমেন্ট ক্লোজার মানে কেনাকাটা আর কি, কেনাকাটা যদি কেনাকাটা। যেটা যখন লাগবে তখন কেনা হয়ে গেলে সেটা ক্লোজ করে দেওয়া যাবে, আচ্ছা, এরকমই তাই আমার না? একটা প্রশ্ন আছে যে ধরেন একটা টেন্ডার পাইছি, ওসমান ভাই বা রেজা ভাই যেই আনসার দিতে পারেন। ধরেন একটা টেন্ডার পাইছি আমরা, সেটা তো কেনাকাটার কথাই যদি বলেন, আমরা সফটওয়্যার রিলেটেড কি করি? সফটওয়্যার গুলা চলতে থাকে কাজ আর কি। সেখানে কিন্তু অনেক সময় টেন্ডারে আমরা যে জিনিসগুলো দেখাই যে এত টাকার বাজেট, এতগুলা লাগবে, আমাদের পরে অনেক কিছু চেঞ্জ হয়। কিন্তু এটা আবার প্রজেক্টের আপনার স্কোপের ভিতরেই থাকে, এটা বলাই থাকে যে যদি এডিশনাল যোগ করতে হয়, পেমেন্ট হয়তো অ্যাডজাস্টেবল না, কিন্তু এডিশনাল অনেক কিছুই আমরা কিন্তু ওই যে প্রকিউরমেন্টের যে নামগুলা দিছি, ধরেন ইন টার্মস অফ আপনার হার্ডওয়্যার, ইন টার্মস অফ আপনার ওই যে সিভি, সেগুলো অনেক চেঞ্জ হচ্ছে। তো তারপরে প্রকিউরমেন্ট কি আমরা ক্লোজ করতে পারি? এটা এই যে এখানে কিন্তু একটা মনে রাখতে হবে, আমরা কিন্তু অলওয়েজ আমরা কনসিডার করতেছি কি, বায়ার সাইড। আপনি না তো বায়ার সাইডের, আমরা প্রজেক্ট ম্যানেজার না, জি, বায়ার সাইডের আপনি তো অ্যাজ এ ভেন্ডর কাজ করতেছেন। এখন হ্যাঁ। যাদের প্রজেক্ট করতেছেন তাদের কিন্তু যত ডেলিভারি আছে, সেটা যখন ক্লোজ হয়ে যাবে তারা তো প্রকিউরমেন্ট ক্লোজ করবে না, তারা তো আর চালায় যাবে না। আপনার সাথে যত স্কোপ ছিল, আপনার সব স্কোপ যখন সেই অনুযায়ী পেয়ে গেছে সে, তখন যদি ক্লোজ না করে আপনাকে পেমেন্ট না দেয়, তাই তো আপনার বিজনেসই শেষ। আমরা কিন্তু বায়ার সাইডের প্রজেক্ট ম্যানেজার, আমাদের কাজ শেষ, আমার ভেন্ডরের কাজ শেষ, ডেলিভারি শেষ, আমি কিন্তু দিয়ে দেবো তাকে। এবং এটা আমার একটা প্রজেক্টে আমার কিন্তু বড় প্রজেক্ট চিন্তা করতে হবে।
প্রজেক্টে শুধু একটা কম্পোনেন্ট না, অনেকগুলো কম্পোনেন্ট আছে। সো যখন যেটার পারচেজ শেষ হয়ে যাবে সেই ভেন্ডরের সাথে আমার কাজ শেষ। যেমন এখানে হয়তো আপনি সফটওয়্যার ডেভেলপ করছেন, হয়তো আর একটা ভেন্ডর হার্ডওয়্যার দিয়েছে, আর হার্ডওয়্যার দিতে কিন্তু সময় বেশি লাগে না। যদি সিঙ্গাপুর থেকে আনতে হবে, বাইরে থেকে আনতে হবে, তাহলে ম্যাক্সিমাম 3 মান্থস লাগতে পারে। এই 3 মান্থসের পর কিন্তু এই ভেন্ডরের সাথে আর অ্যাজ এ বায়ার আমার কোনো দরকার নাই। এরপরে মেইনটেনেন্সে যাবে, সেটা অন্য বিষয়, কিন্তু আমি তো তার টাকা দিয়ে দেবো, হ্যাঁ, এবং তার প্রকিউরমেন্টটা ক্লোজ করে ফেলবো, করে কন্ট্রাক্টটা রান করতে থাকবে মেইনটেনেন্স পর্যন্ত। হ্যাঁ, শান্ত বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। হ্যাঁ, জিনিসটা কি এরকম, ফর এক্সাম্পল ওই যে আপনি কন্ট্রাক্টে যেটা পড়াইতেছিলেন যে আমার 10টা কম্পিউটার দরকার, 10টা কম্পিউটার নিয়ে নিছি, ঠিক আছে, তার মানে এটা ক্লোজ করে ফেললাম, এটা পেমেন্টের জন্য রেডি হয়ে গেল। তারপরেও যদি লাগে সেক্ষেত্রে হয়তো বা সাপ্লিমেন্টারি এগ্রিমেন্ট করে বা ই করে আমরা ই করে নিব। এটা তো এটাই বুঝাইছে ভাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা তো 5 বছরের যদি প্রজেক্ট হয়, আপনি কি 5 বছর ধরে হল করবেন যার কাজ আপনি 6 মাসের মধ্যে নিয়ে নিছেন, যে 5 বছর পরে টাকা পাবা? না না না, আপনাকে এরকম না, মানে খুন করে ফেলবে, ফেজ বাই ফেজ টাকা দিবে। রাইট। যখন যেটা পাবেন সেটা ক্লোজ করে দিবেন। এই যে আমাদের মানে একটা এয়ারবাস 380, সেইটা তৈরি করার জন্য ওই কোম্পানির এই প্রজেক্টটার জন্য 1500 ভেন্ডর কাজ করে, 1500 ভেন্ডর, 1500 ভেন্ডরস, এবং তারা এয়ারবাসে বিভিন্ন জিনিস সাপ্লাই দেয়। তো যখন যেটা সাপ্লাই দিবে অবশ্যই আপনি ক্লোজ করবেন, না তো সেও বিজনেস করতে পারবে না। লিকুইডিটি, যারা আমরা ভেন্ডর বা সাপ্লায়ার, তাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে লিকুইডিটি ক্রাইসিস। আমরা এত প্রজেক্টে ইনভেস্ট করে ফেলি, ফলে আমরা কিন্তু লিকুইডিটি ক্রাইসিস ভুগি যদি ভেন্ডর আমাদের কাস্টমার যদি আমাকে পে না করে, খুবই মুশকিল আসলে। ঠিক আছে, সামিরা কি বুঝতে পেরেছে নাকি? সো ভাইয়া একটু দেখতে হবে। হ্যাঁ, মানে প্রকিউরমেন্ট ক্লোজ করবো আমরা, প্রজেক্ট ক্লোজ করি নাই, প্রকিউরমেন্ট। এবং আমি ভাইয়া আসলে একটা জিনিস বলি, কালকে আমার মাথায় আসতেছিল, সেটা হচ্ছে যে ধরেন মাইক্রোসফট প্রজেক্ট বা এই জিনিসগুলোতে তো বোধহয় প্রজেক্ট ম্যানেজাররা কাজ করে, বা এই ধরনের কোনো সফটওয়্যারে যখন একটা প্রজেক্টকে ট্র্যাক করে। ম্যানুফ্যাকচারিং এ বেশি এমএস প্রজেক্ট ইউজ হয়। তো এখন এই ধরনের কোনো ডেমো ফাইল কি আছে যে যেটার মধ্যে আপনার গ্যান্ট চার্ট থাকবে বা স্টেপ বাই স্টেপ সবগুলা জিনিস, এই কন্ট্রাক্টগুলো থাকবে, ছোট্ট একটা প্রজেক্টই ধরেন সেটার স্কোপ ম্যানেজমেন্টের জন্য একটা স্লাইড কি কি থাকলো, তারপরে আপনার শিডিউল ম্যানেজমেন্টের ওই একই প্রজেক্টের শিডিউল ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, স্লাইডগুলা, বা অথবা আপনার যদি এক্সেল শিট হয় বা প্রজেক্ট মাইক্রোসফট প্রজেক্টের হয়, একটা কোনো একটা কমপ্লিট প্রজেক্টের সবগুলা ডকুমেন্টেশন কি আছে কিনা ভাইয়া কোথাও স্যাম্পল? যেমন ভাইয়া আপনার WBS আর WBS ডিকশনারি এই ধরনের একটা স্যাম্পল থাকলো, যে যেখানে আপনার আমরা ডিকম্পোজিশন করলাম, তারপরে WBS ডিকশনারিটা তৈরি করলাম। তো এরকম যদি করা থাকে তাহলে আমরা প্র্যাকটিক্যালি যখন পড়বো এবং দেখবো তখন আসলে ফ্লোটা ভালো হবে, এই জন্য বলা। ও না, এটা তো আসলে এই কোর্সে খুব মানে ডিফিকাল্ট, কিন্তু আপনারা যদি, আমি জানি না আপনারা ইয়াতে গেছেন কিনা, আজকে কিন্তু একটা ওয়ার্করুম থেকে একটা ছেলে ফোন দিয়েছিল, অনেকক্ষণ কথা বললো আমার সাথে, সে মাইক্রোসফট প্রজেক্ট তাদের টিম শিখতে চায়, আমার সাথে কথা বলতেছিল। সো আচ্ছা দেখেন, আমি একটু অ্যাড করব, আমার কাছে ওসমান ভাই, আমার কাছে একটা খুবই অ্যামেচার টাইপের আই হ্যাভ অলরেডি ডান, আমি আমার একটা প্রজেক্টের করা আছে, আমি আপনাকে শেয়ার করব, এমএস প্রজেক্ট করা আছে। আচ্ছা ঠিক আছে, সেটা দেখতে পারো। আর আমি সবগুলো জিনিস যদি থাকে কম্পোনেন্টস গুলা, তাহলে আর কি ধরেন আমার মনে হয় আমরা এক্সাম্পলটা সামনাসামনি দেখলাম, এই আর কি। হ্যাঁ ঠিক আছে। আর এখানে আমার ইয়াতে কিন্তু একটা কোর্সই আছে, আমাকেও একটু পাস করেন যদি সম্ভব হয় আর কি। জি আপু, আমি শেয়ার করব, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও। আমি একটা কথা বলি, কি বলে এটাকে, আমরা যে টেন্ডার গুলো করি বিভিন্ন কোম্পানির অনেকের সাথেই কিন্তু পরিচয় আছে, তো এই টেন্ডার গুলার আমরা যে ইনসেপশন রিপোর্টটা বানাই, ওইটার মধ্যেও কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের অনেক কিছু থাকে। ওই ইনসেপশন রিপোর্টের মধ্যে যে ডকুমেন্টেশন গুলো, ওগুলা কি দেখলে হবে? কারণ আমি দেখছি ওখানে হার্ডওয়্যারের প্রাইস টাইস, ফাইনান্সিয়াল টাইমেনশিয়াল সবই দেওয়া থাকে। হ্যাঁ, ইনসেপশন রিপোর্ট সবই থাকে আর কি। আচ্ছা, তাহলে কি ওইরকম কিছু জোগাড় করে দেখা যায়? হ্যাঁ, আমরা সেটা দেখতে পারেন। এখানে কিন্তু একটা কোর্স আছে, দেখা যাচ্ছে?
জি ভাইয়া, আমার চ্যানেলে লার্ন মাইক্রোসফট প্রজেক্ট। হ্যাঁ মাইক্রোসফট প্রজেক্টে কিন্তু একটা বেসিক কোর্স এখানে আছে, কিন্তু মানে প্রায় 13-14টা লেকচার আছে যেখানে একদম স্কোপ থেকে টাইম বাজেট সবই এখানে আছে, কিন্তু রিসোর্স। সো এটা খুব লম্বা সময় না, মাত্র 70 মিনিটস বোধ হয়, হ্যাঁ তার চেয়ে একটু কম হতে পারে। সেখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সব আছে। আচ্ছা আচ্ছা, আগ্রহ থাকলে দেখে নিতে পারেন। হ্যাঁ এখানে সবই আছে আর কি, যে আমরা যে কনসেপ্টগুলো শিখলাম না, যে যে এখানে কিভাবে ডাব্লিউবিএস করতে হবে, তারপর ডাব্লিউবিএস থেকে কিভাবে আমি শিডিউল করব, তারপর কিভাবে গ্যান্ট চার্ট তৈরি করতে হবে, কিভাবে বাজেটিং করব, এগুলো সবই কিন্তু এখানে আছে এই 70 মিনিটের মধ্যে। ঠিক আছে, তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। এটা কি আমাদের সাথে শেয়ার করবেন ভাইয়া? চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে নিই আমরা নাকি? করেছি ভাই সবার আগে। সাবস্ক্রাইবার হয় নাই কে? আমার তো সাবস্ক্রাইবার দরকার। শান্ত, তাহলে ভাই শেয়ার করবো ভাই। আমি তো ভাই সাবস্ক্রাইব করেছি ভাইয়া। করছো? শেয়ার তাহলে করতে ওখানে হবে তো আছে, শান্ত ভাই। ওখানে আছে। তারপরে দেখা, আমি একটু শেয়ার করে দিই এখানে, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইয়া। আমি তো ভাই আপনার কাছে যে কোর্সটা করেছিলাম সেই এমএস প্রজেক্ট 2013, হ্যাঁ হ্যাঁ ওইটাই এখনো ভেজে খাচ্ছি আর কি। আজকে যেন কারা ফোন দিছিল, অনেকক্ষণ কথা বললো, মানে নাম বলতে পারবেন কি? ইভান আহমেদ? নাম হচ্ছে নাসির, কোন একটা প্রজেক্টের নাসির। প্রজেক্ট ম্যানেজার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এএফএম নাসির উদ্দিন। উনি আমাদের হচ্ছে নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করছেন। ওয়ালটন হলো রিসেন্টলি ফার্নিচার বিজনেসে নামবে আর কি, শুরু করেছে কাজ, বিশেষ করে উডেন অ্যান্ড মেটালিক ফার্নিচার। তো উনি ওই প্রজেক্টের প্রজেক্ট হেড হিসেবে আছেন। আচ্ছা আচ্ছা, ওদের ওনার টিমের জন্য ওদের চাচ্ছিল যে কিভাবে করা যায়। হ্যাঁ হ্যাঁ, দেখা যায় ইয়াতে টাকা খরচ করে না বোধ হয় না, মানে ওয়ালটন মোস্ট প্রবাবলি রিসোর্স ডেভেলপমেন্ট এটাতে ওদের টাকা কম খরচ করে মনে হচ্ছে। খুবই কম খরচ করে ভাই। এটা বলা যায় যে অনেক দিন হলো আছে। না, এই ওয়ালটনের এটা খুব মানে কমন একটা প্রবলেম। ওনারা ট্রেনিং এর ক্ষেত্রে বা রিসার্চ ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব একটা টাকাও খরচ করে না, আবার খুব একটা ইন্টারেস্টেডও না। আমরা নিজের থেকেই অনেক মানে জোরাজুরি করে বা অনেক বুঝিয়ে সুঝিয়ে মাঝে মাঝে কিছু ট্রেনিং অ্যারেঞ্জ করি আর কি। হ্যাঁ সেটা ওনার কথা শুনে আমার কাছে মনে হলো আর কি। আচ্ছা, এটা একটা আসলে আমাদের আর কি, দেখেন যে মানে লার্নিং ছাড়া তো কোনোভাবে সম্ভব না। একটা অর্গানাইজেশনকে কিন্তু, একটা অর্গানাইজেশনের বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্গানাইজেশনটা অলওয়েজ লার্ন করতেছে কিনা, শিখতেছে কিনা। লার্নিং অর্গানাইজেশন, নট শুধু লার্নিং পারসন, অর্গানাইজেশনটাকে লার্নিং স্টেজে থাকতে হবে অলওয়েজ। যাই হোক, এগুলা ধীরে ধীরে দূর হবে। যেমন ধরেন আপনি যদি মানে রবি যত লার্নিং এ খরচ করে, তাই না, এমপ্লয়ীদের ডেভেলপমেন্ট, আমার মনে হয় আর বোধহয় কোনো কেউ এত খরচ করে না, মানে এখন যারা বাংলাদেশে খুব ভালো করতেছে লার্নিং এ ডেভেলপমেন্টে প্রচুর টাকা খরচ করে, তাই না। তারপর দেখেন যে লিঙ্কডইনের সবকিছু ওদের কেনা আছে, যার যেটা দরকার লিঙ্কডইন লার্নিং থেকে যে কেউ যেটা শিখতে পারে, সবার জন্য অ্যাভেলেবল। এই জিনিসগুলো দরকার আসলে। ভাইয়া ওপেন করে রাখছে কিন্তু সময় দেয়নি আবার। না সময় কেন দিবে, সময় তো নিজেকে নিতে হবে। এই মানে ভাইয়া এই হোম অফিস আসার পরে ভাইয়া মানে একদম শেষ করে ফেলতেছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমরা পরে আরেকটা কি বললাম, আমরা যখন ক্লোজ করবো প্রজেক্ট, অ্যাকসেপ্টেন্স অফ প্রজেক্ট ডেলিভারি এটা এনশিওর করতে হবে, তাই না। এবং আমরা কখন আসলে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া রেডি করি, যখন আসলে যে আমরা তখন মনে আছে কোথায় রাখি, কোথায় আমরা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আইডেন্টিফাই করি, এডিশনাল প্রজেক্টে। হ্যাঁ, স্কোপ স্টেটমেন্ট যখন তৈরি করি, তাই না, ডকুমেন্টের নাম হচ্ছে স্কোপ স্টেটমেন্ট। আর আমরা ইয়াতে কখন করি, অ্যাজাইলে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কখন লিখি, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া লিখি হচ্ছে প্রতিটা স্টোরির পিছনে, মনে আছে প্রতিটা স্টোরির পিছনে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকে ওইটার জন্য, আর ডেফিনেশনের ডান থাকে কিসের জন্য, ফুল। হ্যাঁ, ফুল আমাদের ইটারেশনের জন্য কি কি ক্রাইটেরিয়া মিট করতে হবে, ডকুমেন্টেশন, হ্যাঁ, টেস্ট, তারপর আরো যত কিছু আছে সব মিলে ডেফিনেশন অফ ডান, সেটা প্রতিটা ইটারেশনের শুরুতে আমরা করি। আর ট্রেডিশনাল প্রজেক্টে আমরা প্রজেক্টের শুরুতে করি যখন আমরা বেসলাইন তৈরি করতেছি। সো সেটাই আমরা এখানে বলতেছি, এস্টাবলিশ আট দ্য বিগিনিং অফ দ্য প্রজেক্ট, এবং এটাই আসলে লাস্টে এসে আমরা এটাকে ইউজ করে কাস্টমারের সাথে ক্লোজ করবো। আর অ্যাজাইল ওটাকে করা হয় স্পিন রিভিউতে।
এই যে পেমেন্ট নিয়ে কথা বললো, এটা ওসমান বলছিল যে পেমেন্ট আমাদেরকে দিতে হবে, খুবই ইম্পর্টেন্ট। তো যার যখন যে পেমেন্টটা ডিউ হয় অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। যদি আপনি পেমেন্টটার সাথে আপনার রিলেশন নাই মানে কি আপনি ফাইন্যান্সের লোক না, কিন্তু যেহেতু ভেন্ডর আপনার পার্টনার, আপনাকে আসলে এনশিওর করতে হবে যে তার কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি যে পেমেন্ট গুলো পাওয়ার কথা সেটা আসলে সে পাচ্ছে কিনা সেটা আপনি অবশ্যই খোঁজখবর রাখবেন অ্যাজ এ ভালো গুড প্রজেক্ট ম্যানেজার। আমার দেখবেন একটা যে এক্সপিরিয়েন্স বলি ভাইয়া, আমাদের এক প্রজেক্ট ম্যানেজারের চাকরি চলে গেছে, সে হচ্ছে ডিউ টাইমে পেমেন্টটা চায় না, এই জন্য চাই নাই। না, সে ভুলে গেছে যে পেমেন্টটা চাইতে হবে একটা ফেজের পরে, আচ্ছা। যে একটা পেমেন্ট চায় সে চায়নি। আচ্ছা, এটা কোন অকেশনে? তো পরে আবার সে যখন পরে চাইছে তখন সে, হ্যাঁ এটা পে হয়েছে, কিন্তু তার আসলে চাকরিটা চলে গেছে শুধু এই কারণে। এটা কোন অর্গানাইজেশনে? এরিকসন লিবিয়াতে। আচ্ছা, যাক, এগুলো তো বাংলাদেশে স্পেটই করা যায় না, ভুলে গেলে তারও ভালো। কিন্তু আসলে ভালো যারা মানে একদম সব মানে যে সমস্ত অর্গানাইজেশন খুবই ফাইন্যান্স এবং সবকিছু কন্ট্রোল এবং কোয়ালিটি আছে, তারা কিন্তু ওই সময় টাকাটা রিলিজ না হলে তারা কিন্তু বিরাট বিপদে পড়ে। সো দ্যাটস ওয়াই তার চাকরি আসলে চলে গেছে, কারণ ওই সময় টাকাটা রিলিজ হয় না এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা আসে না। এটা তো মারাত্মক ব্যাপার, হ্যাঁ। হ্যাঁ এটা এই জন্যই চলে গেছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসে না দেখি চলে গেছে। হ্যাঁ, সো আমরা দেখেন পেমেন্টটা কিন্তু আমরা খুবই সিরিয়াসলি দেখবো, যেটা বাংলাদেশে খুবই ল্যাগ দেখি। আমি গত ক্লাসে বলছিলাম না যে আমার পেমেন্ট আটকে রেখে ট্রাইং টু কিল মি। আচ্ছা, এরপর আসে নলেজ ম্যানেজমেন্ট, যেটা আমরা বললাম লেসন লার্ন, যেটা আমরা নিচ্ছি কালেক্ট করছি ওইটা আমরা লাস্টে এসে আবার রিপোজিটরি রাখবো। নলেজ ম্যানেজমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অর্গানাইজেশনে এমপ্লয়ি চেঞ্জ হয়ে যায়, এমপ্লয়ি যখন চলে যায় তখন কি হয়, নলেজে কিন্তু সে নিয়ে চলে যায়। সো দ্যাটস ওয়াই আসলে বেশিরভাগ অর্গানাইজেশন এখন চেষ্টা করে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা এই যে আমরা বলি প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কেউ যদি মাইক্রোসফট প্রজেক্টের যেটা বড় ভার্সন, যেটাকে আমরা বলি মাইক্রোসফট প্রজেক্ট সার্ভার বা মাইক্রোসফট প্রজেক্ট 365, সেটাতে কিন্তু আপনার রিস্ক ম্যানেজমেন্ট, ইস্যু ম্যানেজমেন্ট, তারপরে নলেজ ম্যানেজমেন্ট, তারপর প্রতিটা প্রজেক্টের জন্য আলাদা সাইট বানানো, নলেজ পোর্টাল, যেখানে আপনি সমস্ত ফাইল, সমস্ত নলেজ শেয়ার করবেন। হ্যাঁ, এই কাজগুলো কিন্তু মাইক্রোসফট প্রজেক্ট সার্ভার কিংবা মাইক্রোসফট প্রজেক্ট 365 করা যায় এবং সবাই কিন্তু এখন ধীরে ধীরে ওই ধরনের সলিউশনগুলো ইউজ করে। বা যারা সফটওয়্যার ফার্ম ইউজ করেন, জিরা ইউজ করে, অনেকে র্যালি ইউজ করে, সেগুলো কিন্তু এই ধরনের সবকিছু ফ্যাসিলিটিস গুলো আছে। সো নলেজ ম্যানেজমেন্টের মানে আমরা যত ধরনের লার্নিং হয়েছে আমাদের শিডিউলিং এ, কনফ্লিক্ট ম্যানেজমেন্টে, সেলারের সাথে কাস্টমারের লেসন লার্ন, স্ট্র্যাটেজিক লেসন লার্ন, ট্যাকটিক্যাল লেসন লার্ন অথবা এনি আদার আসপেক্ট, সবগুলোকে আসলে আমরা লেসন লার্ন রেজিস্টারে থ্রু আউট দ্য প্রজেক্ট রাখবো। এই কনসেপ্টটা তো আমাদের ক্লিয়ার আছে, তাই না? আমরা কিন্তু থ্রু আউট দ্য প্রজেক্ট লেসন লার্ন রেজিস্টারে কি করবো, আমাদের লেসন গুলোকে ক্যাপচার করবো, যত ধরনের লেসন আছে, আর লাস্টে এসে আমরা আসলে রিপোজিটরিতে রাখবো। ঠিক আছে? সো নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আমরা এখন সবাই ইউজ করতেছি, যেখানে আসলে মানে আমাদের সমস্ত নলেজ গুলোকে আমরা স্টোর করতে পারি। শুধু স্টোর না, আমরা যাতে ইজিলি রিট্রিভ করতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে সহজে সার্চ করে বা খুব সহজেই যাতে আমরা রিট্রিভ করতে পারি। একটা শব্দ আমরা ইউজ করি নলেজ ম্যানেজমেন্টে, সেটার নাম হচ্ছে ট্যাক্সোনমি। বা আরো সিম্পল বলা যায় ক্যাটাগরাইজ করা, মানে কোন টাইপের ইনফরমেশন সেটার সাথে ট্যাগ করা আর কি। আমরা ট্যাগ ইউজ করি না, ট্যাগ কেন ইউজ করি, যাতে ইজিলি সার্চ করে বের পাওয়া যায়, যার যেটা লাগবে সেটা যাতে কুইকলি সার্চ করে পায়। গুগল সার্চ ইঞ্জিনে কেন সবচেয়ে ভালো, কারণ আমি যেটা সার্চ করি সেটা সে আমাদেরকে দিচ্ছে। কিন্তু গুগল কিন্তু এখনো ইয়াতে সাফার, তাই না? ওই যে যদি আপনি খুব লম্বা ধরনের সার্চ করেন যে কক্সবাজারে, হ্যাঁ আমি যেতে চাই, এখানে কোন হোটেলটা মানে সবচেয়ে ভালো, এরকম যদি একটা বা দুইটা বাক্যে লেখেন, তাহলে কিন্তু দেখবেন যে আমার খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। তো এটা আবার একটা আলাদা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা আসলে গুগল অ্যাকোয়ার করে নিচ্ছে কত সালে যেন, যে এই ধরনের বড় সার্চ সিস্টেম যদি হয়, যেটার সাথে আসলে আমাকে সার্চ করতে হবে মানুষের এক্সপেরিয়েন্স, নাহলে তো আসলে পাবেন না যে কোন হোটেলটা সবচেয়ে বেস্ট। তো সেগুলোকে ইয়া করে একটা, এটার নামটা ভুলে গেলাম, যেটা আসলে গুগল এখন অ্যাকোয়ার করছে, যেটা পিছনে কাজ হচ্ছে আর কি। আচ্ছা, সো নলেজ ম্যানেজমেন্ট, এই যে আমরা যেটা বললাম যে ডিউরিং দ্য প্রজেক্ট অলওয়েজ লেসন লার্ন রেজিস্টারে আমরা রাখবো। ঠিক আছে, লেসন লার্ন রেজিস্টারে রাখবো যাতে ওইটাই আমরা আমাদের থ্রু আউট দ্য প্রজেক্ট যখনই লাগবে ইউজ করতে পারি, আর লাস্টে গিয়ে আমরা রিপোজিটরিতে রাখবো। ঠিক আছে, আর ওই যে ট্রানজিশন নিয়ে কথা বললাম, যে ট্রানজিশন ইজ বিগ ফ্যাক্টর। সো আমি যখন ট্রানজিশন করব আমার অপারেশন টিমকে বা আমার কাস্টমারকে বা ইউজারকে, এন্ড ইউজারকে, তখন যাতে তারা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে এবং বেনিফিটটা রিয়েলাইজ করতে পারে। ঠিক আছে, সেজন্য যে সমস্ত আর্টিফ্যাক্টস লাগবে,
আর্টিফ্যাক্টস মানে কি? প্রোডাক্ট, যে প্রোডাক্টটা বানাচ্ছি, ডেলিভারেবল, ইমপ্লিমেন্ট এবং তার সাথে রিলেটেড ডকুমেন্টস সবগুলো আসলে আমাদেরকে প্রিপেয়ার করতে হবে ট্রানজিশনের জন্য। এবং ট্রানজিশন রেডিনেস এনশিওর করতে হবে এন্ড ইউজার সাইডে, অপারেশন টিম সাইডে। ঠিক আছে? এবং যদি ফিজিক্যাল রিসোর্স লাগে, যে আমাদের আসলে যেমন ডেটা সেন্টারে সার্ভার লাগবে, আমার বড় বড় ইকুইপমেন্ট লাগবে, এস্টাবলিশ করতে হবে, তাহলে সেগুলোকে আসলে আমাদেরকে এনশিওর করতে হবে ট্রানজিশন রেডিনেস। এবং এন্ড ইউজারদেরকে ট্রেনিং দেওয়া, তাদেরকে প্রিপেয়ার করা, সেগুলো আমাদের করতে হবে। আর দেখেন একটা কথা বলছে, মোস্ট ক্রিটিক্যাল ইন সিচুয়েশনস ওয়্যার দেয়ার ইজ অ্যান আপগ্রেড অর ইমপ্রুভমেন্ট টু অ্যান এক্সিস্টিং প্রোডাক্ট অর সার্ভিস। যখন অলরেডি একটা সিস্টেম চলতেছে, সেটাকে আপগ্রেড করতে গেলে তখন কিন্তু সেই চেঞ্জ ম্যানেজমেন্ট অনেক টাফ হবে। তো সেটাকে কিন্তু লিগেসি ডেটা থাকবে, লিগেসি প্রসেস থাকবে, সেগুলিকে আমরা কিভাবে কনভার্ট করবো এবং মানুষকে চেঞ্জ করবো, চেঞ্জ ম্যানেজমেন্ট। তো সেই জিনিস নিয়ে আসলে লম্বা সময় ধরে কাজ করতে হবে ট্রানজিশনে। আমার মনে আছে যে রবিতে যখন আমাদের এসএপি আসলো, এসিপি নেওয়া হলো, সেই সময় আমরা ছিলাম ওখানে। এসিপি যখন আসে, মানে ওয়ার্ল্ডের নাম্বার 1 ইআরপি, তখন ফাইন্যান্সের যে মানে হেড ছিল, সে খুবই বিরক্ত ছিল এবং মাঝে মাঝে আমাদের সামনে বলতো, কি স্যাপ থুতু আসলো, হ্যাঁ আমাদের লাইফ হেল্প করে দিল। বুঝছেন? তো চেঞ্জ ম্যানেজমেন্ট কিন্তু টাফ। সো ফাইনালি ক্লোজ আউট অর ক্লোজ আউট এ প্রজেক্ট অর ফেজ। আমরা এই কথাটা তো বুঝতেছি, তাই না? ক্লোজ আউট এ প্রজেক্ট অর ফেজ। কারণ কি, ফেজ মানে একটা বড় যদি ফেজ হয়, যেখানে আসলে দেখা যাবে সব প্রসেস গুলো আমাদেরকে করতে হবে। বুঝছিলাম না যে 5টা প্রসেস গ্রুপ এবং 49 প্রসেস একটা ফেজেই হতে পারে। তো এরকম যদি প্রজেক্ট হয়, তাহলে আসলে আমরা বলতেছি যে ক্লোজ ফেজ। আর যদি আসলে প্রজেক্ট হয়, তাহলে তো আমরা ক্লোজ প্রজেক্ট, সিম্পলি ক্লোজ প্রজেক্ট করে ফেললাম। এখানে সব পয়েন্টগুলি আমরা আলোচনা করছি এতক্ষণ। লাস্টের পয়েন্টটা দেখেন, সেলিব্রেট দ্য সাকসেস অফ দ্য প্রজেক্ট উইথ দ্য টিম এন্ড আদার স্টেকহোল্ডার্স। ঠিক আছে? এটা যাতে মিস না হয়। সেলিব্রেশন, নিজেদেরকে মোটিভেট করা, নিজেদেরকে রিওয়ার্ড করা, হ্যাঁ সবাইকে রিওয়ার্ড করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা শেষ করলাম টপিকটা। আমি এখন ফিরে যাচ্ছি হচ্ছে আমার ওই টপিকটাতে, যেখানে আমরা র্যাপ আপ করবো। সেটা হচ্ছে প্ল্যান ইন্টিগ্রেশন অ্যাক্টিভিটিস। এই যে এটা ইন্টিগ্রেট প্রজেক্ট প্ল্যানিং অ্যাক্টিভিটিস। এবং এটা আমি আসলে একটু আগে আপনাদেরকে দেখালাম। দেখা যাচ্ছে আমার টেবিলটা? জি ভাই, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে টেবিলে কিন্তু আমরা এই প্রসেসটার কথা বলতেছি। নামটা ওখানে কি দিছে? ইন্টিগ্রেট প্ল্যানিং অ্যাক্টিভিটিস। এটা কি ইন্টিগ্রেশনের প্রসেস? এবং এটার কাজে কি? ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের উদ্দেশ্য হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা। এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আসলে কালেকশন অফ অল প্ল্যানিং, ভার্টিক্যালি যত প্ল্যানিং আছে প্রতিটা নলেজ এরিয়ার, সব প্ল্যানিং গুলোকে ইন্টিগ্রেট করা, সেটা আসলে এই প্রসেসটার কাজ। প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে ইন্টিগ্রেশনের সব প্রসেস গুলো এরকম, যেটা আসলে বাকি সবগুলোকে ইন্টিগ্রেট করে। সো ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এত লেসন 2 তে আমরা যা করলাম এবং লেসন 1 এ প্ল্যানিং এর যা কিছু করছি, সবকিছুকে ইন্টিগ্রেট করবো হচ্ছে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান প্রসেসটা। এবং করার পরে যে সবচেয়ে রেফারেন্স ডকুমেন্টটা তৈরি করবে, সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান ডকুমেন্টটা তৈরি করবে। ঠিক আছে? সো আমরা জাস্ট র্যাপ আপ করতেছি এখন। সো ইন্টিগ্রেট প্রজেক্ট প্ল্যানিং অ্যাক্টিভিটিস, তার মানে হচ্ছে এই যে সমস্ত প্ল্যানিং যে আমরা করলাম, হ্যাঁ সবগুলোকে আমরা এখন ইন্টিগ্রেট করবো, কোঅর্ডিনেট করবো, হলিস্টিক করবো, সব প্ল্যানগুলোকে টুগেদার একসাথে নিয়ে আসবো। এবং যাতে কোনো গ্যাপ না থাকে, কোনো প্ল্যানিং এ যাতে গ্যাপ না হয়, প্ল্যানিং করার কথা ছিল করা হয় না, এরকম যাতে না হয়। এবং আমরা কনসলিডেশন অফ দ্য প্ল্যানস এনক্যাপসুলেটস দ্য ওভারঅল প্রজেক্ট প্ল্যান এন্ড ইটস ইন্টেন্ডেড বিজনেস ভ্যালু। ঠিক আছে? এখানে আসলে সবকিছু এখানে থাকবে। বেসলাইন আমরা যে করেছিলাম, সব বেসলাইনে কিন্তু প্ল্যানিং এর মধ্যে থাকবে। সো আমরা দেখবো যে একটা প্ল্যানিং এর মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা আমি পিএমপি বলতেছিলাম, মানে সবচেয়ে বড় ডকুমেন্ট হচ্ছে পিএমআই গাইডলাইন অনুযায়ী সবচেয়ে বড় ডকুমেন্ট হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, যেখানে সমস্ত প্ল্যানিং 24টা যে প্ল্যানিং এর প্রসেস সবগুলো এখানে থাকে। এবং এটা দিয়ে আমরা কি করব দেখেন, যখন এই প্ল্যানিংটা তৈরি হয়ে যাবে, তখন আমরা কি করব? দিস প্ল্যানিং ডকুমেন্ট ডেসক্রাইবস হাউ দ্য প্রজেক্ট উইল বি এক্সিকিউটেড। এখন আমরা এক্সিকিউশন শুরু করব। ঠিক আছে? এই যে পরের লেসনটাই কিন্তু ডুইং দ্য ওয়ার্ক, তার মানে এখন আমরা এক্সিকিউশনে যাব, এক্সিকিউট করব, মনিটরিং কন্ট্রোল করব এবং ফাইনালি গিয়ে প্রজেক্টটাকে ক্লোজ করব। এবং সেই ক্লোজটা কিভাবে করবো তার প্ল্যানিংও আমরা আজকে করে ফেললাম। এখন জাস্ট ইন্টিগ্রেট করব।
সো এই যে দেখেন ডান দিকে দেখানো হচ্ছে যে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের যে প্রসেসগুলো, চার্টার তৈরি করা, হ্যাঁ, হরিজন্টালি, তারপর প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা, তারপর ডাইরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক, ম্যানেজ প্রজেক্ট নলেজ নিয়েও কিন্তু আমরা একটু কথা বললাম, তারপর মনিটর করা, তারপর চেঞ্জ কন্ট্রোল করা। চেঞ্জ কন্ট্রোলে আমি একটু পরে এখানে কথা বলবো যে কিভাবে চেঞ্জ ম্যানেজ করতে হয়, এটা নিয়ে অবশ্যই আলাদা টপিকও আছে। তারপর ফাইনালি আমরা কিভাবে ক্লোজ করবো। তো সবগুলোই কিন্তু আসলে ইন্টিগ্রেট করতেছি আমরা এই যে মেইনলি এই প্রসেসের থ্রুতে, ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। ঠিক আছে? সো পিএমএস নিয়ে যেটা আমরা কথা বলতেছিলাম, মাইক্রোসফট প্রজেক্ট, এখানে একটা এর আগে কখনো আসলে পিএম রকেট মাইক্রোসফট প্রজেক্ট বা কোনো টুলের কথা কোনো মেনশন করে নাই। এখানে জাস্ট ফর এক্সাম্পল বলেছে যে আমরা মাইক্রোসফট প্রজেক্ট ইউজ করতে পারি, কিংবা ওরাকলের প্রিমাভেরা ইউজ করতে পারি। এই দুইটা আসলে মার্কেটের সবচেয়ে ডোমিনেটিং টুল, প্রিমাভেরা এবং হচ্ছে মাইক্রোসফট প্রজেক্ট। আর এছাড়া সফটওয়্যার ইন্ডাস্ট্রি আবার দেখা যায় মাইক্রোসফট প্রজেক্ট বা প্রিমাভেরা কিছু ইউজ করে না, তারা আসলে মেইনলি ইউজ করে দেখা যায় জিরা সবচেয়ে বেশি ইউজ হয় সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, তারপর র্যালি ইউজ হয়, এরকম ইউজ হয়। আবার ফ্রি একটা টুল ইউজ করে, সেটা সবাই অনেকে ইউজ করে, সেটা হচ্ছে ট্রেলো। আমরা তো অনেকে নিজেরাও ইউজ করছি ট্রেলো, তাই না? trello.com ফ্রি টুল, আপনারা নিজেরা ইউজ করতে পারেন, যেখানে কানবানের মতো বিভিন্ন লিস্ট তৈরি করে আপনি প্রজেক্ট ম্যানেজ করতে পারেন। সো ট্রেলো আপনি ইউজ করতে পারেন। তারপরে আরেকটা ইউজ হয় অনেক জায়গায়, সেটার নাম হচ্ছে asana.org, asana asana.org। তারপরে বেস ক্যাম্প নামে একটা সবচেয়ে সবার আগে আসলে ক্লাউড বেস একটা সফটওয়্যার ছিল, বেস ক্যাম্প, সেটাও দেখতে পারেন যে সেটাও একটা ক্লাউড বেস সফটওয়্যার, যেটা দিয়ে আসলে আমরা প্রজেক্ট ম্যানেজ করতে পারি। সো পিএমআইএস বলতে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, সেটা মাইক্রোসফট প্রজেক্ট হতে হবে এরকম না, এনি অ্যাভেলেবল টুল যেটা আপনার জন্য সুইটেবল, সেটা আপনি ইউজ করলে আসলে সবগুলোকে কনসলিডেটেড ভাবে ইজিলি সবকিছু ম্যানেজ করতে পারবেন, সমস্ত ডকুমেন্টেশন থেকে শুরু করে এভরিথিং। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের কম্পোনেন্ট কি কি। দেখেন, সব আমরা কয়টা বেসলাইন তৈরি করছিলাম মনে আছে? বেসলাইন, স্কোপ চ্যাপ্টারে স্কোপ বেসলাইন তৈরি করেছিলাম, শিডিউল চ্যাপ্টারে শিডিউল বেসলাইন, কস্ট চ্যাপ্টারে কস্ট বেসলাইন। এই সব বেসলাইন গুলো কিসের পার্ট? প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের পার্ট। এখন মানে এই যে বেসলাইনটা যে তৈরি করছে মানে কি, এক্সিকিউশনে কি আমরা বেসলাইনটাকে ফলো করে করব, সেই বেসলাইনটা কোথায় থাকে? অনেক সময় খুব সিম্পল কোশ্চেন আসে যে বেসলাইন, প্রজেক্ট বেসলাইন কোন ডকুমেন্টে থাকে? কোন ডকুমেন্টে থাকে প্রজেক্ট বেসলাইন? সবাই শুনতেছি নাকি? প্রজেক্ট বেসলাইন, স্কোপ, কস্ট, শিডিউল কোন ডকুমেন্টে রাখি আমরা? প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। হ্যাঁ, সেটি তো আমরা পড়াচ্ছি, তাই না? প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে থাকে আর কি। ঠিক আছে, বেসলাইন। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটাই কিন্তু আমাদের এক্সিকিউশন, মনিটরিং, কন্ট্রোল এবং ক্লোজিং এ ইউজ করব। তার মানে বেসলাইনটা তো আসলে তখনই আমরা ইউজ করব, এটার সাথে কম্পেয়ার করব। তারপরে বাকি যে প্ল্যান করছি আমরা বিভিন্ন নলেজ এরিয়ায়, স্কোপে মনে আছে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করছিলাম না? হ্যাঁ, তারপরে শিডিউল তৈরি করছিলাম, শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান, কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান, কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান। এই দুটো আমরা করি নাই। সো এই দুটো আসলে করার পর ইন্টিগ্রেট করতে হবে। সো আমার কাছে মনে হয় যে লেসন 2 তে এই দুটো থাকলেও ভালো হতো, কিন্তু আমার মনে হয় অনেক বেশি হয়ে গেছে লেসন 2। দেখেন লেসন 2 শেষ করতে করতে আমাদের আমার মনে হয় 5-6 দিন লেগে গেল। সো দ্যাটস ওয়াই এই দুইটাকে আসলে পরের লেসনে নিয়ে গেছে। কিন্তু আসলে এই দুইটা শেষ করে আসলে আপনাকে যে ইন্টিগ্রেটটা করতে হবে লাস্টে। তারপর প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান আমরা দেখছি, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট প্ল্যান, এটা নিয়ে আমরা নেক্সট টপিকে দেখবো, এবং সামনেও আমরা বিল্ড টিমে একটু পড়েছিলাম। এই সব প্ল্যানিং গুলোকে বলা হয় সাবসিডিয়ারি প্ল্যান। ঠিক আছে, 10টা নলেজ এরিয়ায় যতগুলো আমরা প্ল্যান তৈরি করি সবগুলোকে বলা হচ্ছে সাবসিডিয়ারি প্ল্যান, এবং সেটা কোথায় থাকবে? প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে থাকবে। আর এডিশনাল প্ল্যানিং কম্পোনেন্টস কি কি? যেমন প্রজেক্ট প্রসেসেস, তারপর ওয়ার্ক এক্সপ্লেনেশন, অ্যাজাইল প্রজেক্ট প্ল্যান। যদি কিছু কিছু জিনিস আপনি অ্যাজাইলে ডেলিভারি দিতে চান বা ইনক্রিমেন্টাল ডেলিভারি দিতে চান, তাহলে সেই প্ল্যানটা এখানে থাকবে। প্রজেক্ট অ্যাপ্রোচ, কোন অ্যাপ্রোচে আপনি করবেন, অ্যাজাইল, হাইব্রিড না কোন মেথডে করবেন। তারপর এই দুইটা খুব ইম্পর্টেন্ট। চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান, কিভাবে আপনি পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল প্রসেস করবেন, বা স্কোপ, কস্ট, টাইম, এনি চেঞ্জ আপনি কিভাবে করবেন, সেই গাইডলাইনটা থাকে হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে। আর আরেকটা প্ল্যানিং তৈরি করতে হয়, সেটাকে বলা হয় কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান। এই দুইটা একসাথে কাজ করে, খেয়াল রাখতে হবে একটু।
এই দুটো একসাথে কাজ করে। এই দুটো কি আমরা একটু পরে আলোচনা করবো, একটা আলাদা ডেডিকেটেড স্লাইড আছে। তারপর ম্যানেজমেন্ট রিভিউ কখন হবে, কোন কোন পয়েন্টে আমরা ম্যানেজমেন্ট রিভিউ করবো, প্রতিটা ফেজের শেষে নাকি কোয়ার্টারলি নাকি হাফ ইয়ারলি নাকি ইয়ারলি, সেইটাও প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান থাকবে। এবং সেই অনুযায়ী আমরা ম্যানেজমেন্টকে রিপোর্ট করবো, তা থেকে প্রোডাক্ট দেখাবো, তাদের ফিডব্যাক নেব। সো এই সবগুলোকে আমরা বলতেছি কি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের কম্পোনেন্টস। সো তিনটা ক্যাটাগরি, একটা হচ্ছে বেস লাইন, একটা হচ্ছে সাবসিডি প্ল্যান, একটা হচ্ছে এডিশনাল কম্পোনেন্টস। তো আমরা প্ল্যানিং যখন একদম কনসলিডেট করি, সব প্ল্যানিং গুলোকে একসাথে করি, তখন আসলে আমরা কি কি টুল ইউজ করতে পারি। একটা হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট ইউজ করবো, সবাই মিলে ডিসিশন নেব। কিসের থ্রুতে? মিটিং এর থ্রুতে। ডেটা গ্যাদারিং, মানে আমরা যে কম্পোনেন্ট গুলো একটু আগে দেখলাম সবগুলো আসলে আমরা করে ফেলছি কিনা, কমপ্লিট হয়েছে কিনা, সেটা এনশিওর করবো আমরা ডেটা গ্যাদারিং টুল দিয়ে। আর ইন্টারপার্সোনাল টিম স্কিল আমরা ইউজ করবো। আচ্ছা, চেঞ্জ ম্যানেজমেন্ট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে একটা আলাদা টপিক আছে, সেখানে আসলে আমরা আরো ডিটেইলে আলোচনা করবো যে আসলে আমরা কিভাবে চেঞ্জ ম্যানেজমেন্ট করি। অ্যাজাইলে চেঞ্জ ম্যানেজমেন্ট তো আমরা জানি ওয়েলকাম চেঞ্জ, এবং অ্যাট এনি টাইম যদি কোনো একটা টাস্ক প্রায়োরিটিস পায় বা ভ্যালু বেশি দিবে, তাহলে আমরা প্রোডাক্ট ব্যাকলগে সেটা প্রায়োরিটিটা চেঞ্জ করে ফেলি, শিফট করে ফেলি। আর ট্রেডিশনাল প্রজেক্টে আমরা একটু ডিফারেন্ট ভাবে করি। ট্রেডিশনাল প্রজেক্টে আমরা জানি, বা ওয়াটারফল বা ট্রেডিশনাল প্রজেক্টে আমরা কিন্তু মানে ম্যানেজ করতে চাই, কন্ট্রোল করতে চাই চেঞ্জটা। তো সেটা করার জন্য আসলে আমরা মেইন যে প্ল্যানিং ডকুমেন্টটা ইউজ করি সেটাকে বলা হচ্ছে সিএমপি, চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান। সেখানে বলা থাকে যে চেঞ্জ কিভাবে ইনিশিয়েট করবে, কে ইনিশিয়েট করতে পারবে, কোনটাকে আমরা চেঞ্জ বলবো, এবং যখন চেঞ্জ ইনিশিয়েট হবে কারা চেঞ্জটা ডিসিশন নেবে। যদি প্রজেক্ট ম্যানেজার অথরিটি বাইরে চলে যায়, তাহলে একটা বলা হয় যে সিসিবি থাকবে, চেঞ্জ কন্ট্রোল বোর্ড, যে বোর্ডটা এই প্ল্যানিং এর সময় ডিসাইড করা হয় যে এই চেঞ্জ কন্ট্রোল বোর্ডে কারা কারা থাকবে। জেনারেলি সিনিয়র লোকজন থাকে, হ্যাঁ। সো তারা ডিসাইড করবে যে আসলে চেঞ্জটাকে ইমপ্লিমেন্ট করতে হবে কি হবে না। সো সিসিবি থাকে। তারপরে কি হয়, সিসিবি ডিসাইড করে চেঞ্জটা কি অ্যাপ্রুভ হবে নাকি রিজেক্ট হবে নাকি ডেফার হবে। ডেফার মানে কি পিছিয়ে দেওয়া, যে আমার এই মুহূর্তে আমরা ডিসিশন নিচ্ছি না, পরের মিটিং আমরা ডিসাইড করব। তারপরে সিসিবি কখন আসলে উইকলি না বাই উইকলি বসবে মিটিং এ, সেটাও আসলে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকে। আর একটা জিনিস চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে থাকতে পারে যে আসলে আমরা চেঞ্জ ম্যানেজমেন্ট ফর্ম, সবাই শুনতে পাচ্ছি তো না? দুজন দেখি ইয়া হয়ে গেল। শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে আমরা চেঞ্জ ফর্ম অনেক সময় থাকে, যে কোন ফর্মটা ফিল আপ করে আমরা আসলে চেঞ্জ ফর্মটা নিয়ে আসবো। আচ্ছা, মিউট করতে হবে, কত সাউন্ড আসতেছে। শুভদের কাছে আসতেছে। অলরাইট, সো আসেন আমরা চেঞ্জ নিয়ে দেখি। আমরা বলছিলাম যে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান এবং আসলে কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান দুটো একসাথে কাজ করে। কনফিগারেশন নিয়ে আরো একটা টপিক আছে আলাদা, সেখানে আমরা আলাদাভাবে আবার আলোচনা করব। চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান তো আমরা অলরেডি আমার মনে হয় বুঝে গেছি আমরা কিভাবে আমরা চেঞ্জ করবো, সেই কন্ট্রোল প্রসেসটা চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকে। এবং সিসিবি থাকে, যে কারা কারা চেঞ্জ কন্ট্রোল বোর্ডে থাকবে এবং তারা কি ডিসিশন নেবে, কিভাবে ডিসিশন নেবে। আর কনফিগারেশন ম্যানেজমেন্ট হচ্ছে যে আসলে আমরা প্রজেক্টের কোন কোন আইটেমস, হ্যাঁ, আর্টিফ্যাক্টস, আমরা একবারে আর্টিফ্যাক্টস বলতে পারি। আর্টিফ্যাক্টস মানে শুধু নট অনলি ডকুমেন্টস, প্রোডাক্টের কম্পোনেন্ট, সার্ভিস, সবকিছু আমরা আর্টিফ্যাক্টস বলি। সো আমরা আসলে কোন কোন কম্পোনেন্টের কনফিগারেশন কন্ট্রোল করতে চাই এবং কি কি অ্যাট্রিবিউট কন্ট্রোল করতে চাই। মানে কি, মানে হচ্ছে যদি আমি ডকুমেন্ট দিয়ে এক্সাম্পল দেই, যে আমার প্ল্যানিং ডকুমেন্ট, তো প্ল্যানিং ডকুমেন্টটা যখন তৈরি হবে, সে আমার ধরেন স্কোপ স্টেটমেন্ট কি প্রজেক্ট ডকুমেন্ট, এইটা যখন তৈরি হবে, এটা একটা ভার্সন থাকবে না, যেটা ভার্সন 1.0। এখন প্রতিটা টিম যদি না জানে যে আসলে আমার আসলে কোনটাই বড় প্রজেক্টের কথা বলতেছি, ছোট প্রজেক্ট না যে আমরা 5 জন করতেছি, সবাই জানি যে স্কোপ স্টেটমেন্ট কোনটা। এটা আমি বলতেছি যেখানে 100 জন বা 1000 জন কাজ করতেছি, মাল্টি টিমস, হ্যাঁ, বড় প্রজেক্ট, সেখানে আসলে স্কোপ স্টেটমেন্টের কোনটা ভার্সন সেটা যদি কন্ট্রোল না হয়, তাহলে দেখা যায় বিভিন্ন লোকজন বিভিন্ন ডিজাইন নিয়ে, বিভিন্ন স্টেটমেন্ট নিয়ে কাজ করতেছে, কোনো সিনক্রোনাইজেশন নাই। ঠিক আছে, সো আমরা কনফিগারেশন কন্ট্রোলে আসলে প্রতিটা ডকুমেন্টের কনফিগারেশন কন্ট্রোল করতে হবে, হ্যাঁ। তারপরে প্রতিটা আইটেমের, যে আইটেমগুলো খুবই সেন্সিটিভ, ধরেন যেমন আমি কোনো একটা প্রজেক্টে ধরেন আমি একটা স্ক্রু, হ্যাঁ, একটা রড ইউজ করি না, কনস্ট্রাকশন আমরা রড ইউজ করি, কিন্তু সব রডের
রড কি সব জায়গায় ইউজ হয়? মানে যেটা আমরা পাইলিং এ যে ধরনের রড ইউজ করি সেম রডটা কি আমরা ছাদে ইউজ করি? হ্যাঁ, করি না। কিন্তু নর্মালি পাইলিং এ দেখা যায় সবচেয়ে মোটা মতো রড আমরা ইউজ করি, হ্যাঁ, ডিফারেন্ট অ্যাক্টিভিটি। সো এই রডটা যদি আমরা আবার ছাদে ইউজ করি তাহলে আমাদের কনস্ট্রাকশন কিন্তু ডিফেক্ট হবে। ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কনফিগারেশন আইটেম দিয়ে, কনফিগারেশন ম্যানেজমেন্ট দিয়ে কন্ট্রোল করতে হবে, যেমন কোন কোন আইটেমের যাতে একদম বলা থাকে যে এই আইটেমটা যখন আমি ইউজ করব তখন আসলে আমার কোন কোন অ্যাট্রিবিউটটিকে ফলো করতে হবে। ওই অ্যাট্রিবিউট যদি মিসিং হয় বা ডিফারেন্ট হয়ে যায় তাহলে কিন্তু প্রোডাক্ট সার্ভিসের মধ্যে কোয়ালিটি নিয়ে ডিফেক্ট হবে এবং ফাইনাল আউটপুট নিয়েও ডিফেক্ট হবে। সো দ্যাটস ওয়াই আমাদেরকে কনফিগারেশন কন্ট্রোল করতে হবে এবং তার জন্য আমরা কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করব এবং সেই প্ল্যানটা আমরা কনফিগারেশন কন্ট্রোলের জন্য ইউজ করব। এবং সেখানে আমরা কি করি, কোন কোন আইটেম আমরা আইডেন্টিফাই করব কনফিগারেশনের জন্য। সেটা ডকুমেন্ট হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে, যে কোনো আইটেম হতে পারে, ফিজিক্যাল আইটেম। তারপর সেটা কিভাবে মেইনটেনেন্স হবে, স্ট্যাটাস রিপোর্টিং করব যে সব ডকুমেন্ট এবং সব আইটেমের স্ট্যাটাস ঠিক আছে কিনা, যেখানে যেটা ইউজ করার কথা সেটা ঠিক মতো ইউজ হচ্ছে কিনা এবং আসলে ফিট ফর ইউজ স্ট্যাটাসে আছে কিনা, এবং ভেরিফাই করে দেখা যে সব জায়গায় ভেরিফাই এবং অডিট বলি আমরা এটাকে, অনেক সময় অডিট করে দেখা যে কোথাও কোনো অ্যানোমালি তৈরি হচ্ছে না। আর চেঞ্জ ম্যানেজমেন্টে আমরা কি করি, যেটা বললাম চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে আমরা কাজ করি, যেখানে আসলে চেঞ্জকে আইডেন্টিফাই করা, চেঞ্জের ইম্প্যাক্ট অ্যানালিসিস করা। চেঞ্জ আসলে কি করতে হবে, মিনিমাম স্কোপ, টাইম, বাজেট, কোয়ালিটি, রিসোর্স, রিস্ক, এই যে মেজর যে ফ্যাক্টরগুলো আছে প্রজেক্টের, চেঞ্জটা যে আমরা আইডেন্টিফাই করলাম সেই চেঞ্জটার ইম্প্যাক্ট এইসবের উপর কিরকম আছে সেই ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং প্রজেক্ট ম্যানেজারের একটা বড় কাজ হচ্ছে যখন কোনো চেঞ্জ আসবে তার দায়িত্ব হচ্ছে ইম্প্যাক্টগুলোকে অ্যানালাইসিস করা, হ্যাঁ, করে তারপর ডকুমেন্টে করা। ডকুমেন্ট করে অ্যাপ্রুভালের জন্য যদি তার আয়ত্তার মধ্যে না হয় তাহলে এসকেলেট করবে সিসিবির কাছে। আর সিসিবির কাজ হচ্ছে এটাকে অ্যাপ্রুভ করা কিংবা রিজেক্ট করা কিংবা ডেফার করা। ঠিক আছে? এইরকম ফ্লো ইউজ করে আসলে চেঞ্জ ম্যানেজমেন্ট করা হয় ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট। অলরাইট, সো চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি থাকে দেখেন, যেটা বলতেছিলাম যে কে চেঞ্জ প্রপোজ করতে পারবে। তারপর চেঞ্জ আসলে কি, চেঞ্জের ডেফিনেশন, মানে চেঞ্জটা কি এরকম হতে হবে যেটা আসলে স্কোপে বা টাইমে বা কস্টে বা কোয়ালিটিতে ইম্প্যাক্ট ফেলে। এমন একটা চেঞ্জ আসলে যেটা আসলে কোথাও কোনো ইম্প্যাক্ট নেই, হ্যাঁ, তাহলে তো আমরা আসলে এত প্রসিডিউর ফলো করার দরকার নেই, ওটা আমরা নিজেরা টিমের মধ্যে করে ফেলতে পারি। যেমন আমার এখানে কি, মানে আমার ভালো লাগতেছে না এখানে বসতে, আমি চাচ্ছি যে একটু এই জায়গায় এসে বসবো, আর এই চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে তো আসলে অন্য জায়গায় যাওয়ার দরকার নেই, আমি স্ক্রাম মাস্টার, টিম মেম্বার, প্রজেক্ট ম্যানেজার মিলে এটা সলভ করে ফেলতে পারি। ঠিক আছে? সো কোনটা আসলে চেঞ্জ সেটা ডেফিনেশনটাও চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকবে। মেইনলি আসলে যখন কোনো বেস লাইনের চেঞ্জ হয় সেটা আসলে আমরা চেঞ্জ হিসেবে ধরি, যখন মেজর বেস লাইনে কোনো চেঞ্জ হয়। এবং মনে রাখতে হবে বেস লাইনের যখন চেঞ্জ হবে, একটু খেয়াল করেন বেস লাইনের মধ্যে কি কি থাকে, স্কোপ, শিডিউল, কস্ট। বেস লাইনে যদি কোনো চেঞ্জ হয় এটা কি প্রজেক্ট ম্যানেজার নিজে করে ফেলতে পারবে, কি মনে হয়? না ভাই, এটা রাইট, হায়ার অথরিটিকে যেতে হবে, যেহেতু বেস লাইনে ইম্প্যাক্ট ফেলতেছে। আমি তো ইচ্ছা করেই শিডিউল চেঞ্জ করে ফেলতে পারি না। সো এটা অবশ্যই নেক্সট লেভেলে স্কেপ করতে হবে, যার জন্য সিসিবি তৈরি করা হয়, চেঞ্জ কন্ট্রোল বোর্ড। তারপরে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট, ঠিক আছে, ইম্প্যাক্টটা অ্যানালিসিস করতে হবে, যেটা একটু আগে বললাম প্রজেক্ট অবজেক্টিভের উপরে। শুধু এই তিনটা না, এর সাথে রিস্ক, রিসোর্স, হ্যাঁ, এইসব জিনিসগুলোকে কনসিডার করতে হবে। তারপর হোয়াট আর দ্য স্টেপস টু এভালুয়েট এ চেঞ্জ রিকোয়েস্ট বিফোর অ্যাপ্রুভিং অর রিজেক্টিং। এই যে সিসিবি কিভাবে কাজ করবে, তাদের কাছে কিভাবে আমরা প্রেজেন্ট করব, কখন এটা নিয়ে যাব, এইসব জিনিস। তারপর when a চেঞ্জ রিকোয়েস্ট অ্যাপ্রুভড, তাহলে আমরা কোন কোন ডকুমেন্ট আপডেট করতে হবে। দেখেন একটু বলেন তো, যদি কোন একটা চেঞ্জ যেটা আমাদের বেস লাইনকে ইম্প্যাক্ট ফেলছে, তাহলে সেটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কোন কোন ডকুমেন্ট আপডেট করতে হবে আমাদের? এটা আমার কস্ট শিডিউল দুইটাই কিন্তু সবগুলাইতেই ইফেক্ট করবে। হ্যাঁ, তার মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে যতগুলা কম্পোনেন্ট এটাতে ইফেক্টেড হবে, তাই না, শিডিউল, কস্ট, আবার প্রজেক্ট ডকুমেন্টস যেগুলা, মানে ডকুমেন্ট মানে কি, প্রজেক্ট প্ল্যানের বাইরে যে ডকুমেন্টগুলো, যেমন স্কোপ স্টেটমেন্ট, তাই না, সেটা তো চেঞ্জ হয়ে গেল, স্কোপ বেড়ে গেল,
বা একটা আমরা WBS বানাইছিলাম, তার মধ্যে নতুন একটা কম্পোনেন্ট অ্যাড হয়ে গেল, তো এই সবগুলোকে কিন্তু চেঞ্জ করতে হবে, ঠিক আছে, যাতে রেকর্ডগুলো ঠিক মতো থাকে। অ্যাপ্রুভ হয়ে গেল, কাজ করে ফেললাম, কিন্তু কোনো ডকুমেন্ট আপডেট করলাম না, সেটা যাতে না হয়। আর মেইন থিং হচ্ছে যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে ওটাকে এক্সিকিউট করা, এবং আবার কোয়ালিটি মিট করে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করে কাস্টমার কাছে রিভিউ নিয়ে চেক করা যায় এই চেঞ্জটাকে আমরা ইমপ্লিমেন্ট করেছি, ঠিক আছে, এবং মনিটর করা অবশ্যই। এই যে আমি যেটা বললাম, কমপ্লিশন এবং কোয়ালিটি মনিটর করা, সেই হচ্ছে আমাদের চেঞ্জ ম্যানেজমেন্ট। এটা নিয়ে আমরা আরো পরে আলোচনা করব। সো ফাইনাল হচ্ছে গাইডলাইন্স, মানে আমরা তাহলে কিভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করব। দেখেন, এই যে এটা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের প্রসেসটা, ইনপুট আউটপুট টেকনিক আউটপুটের ডেসক্রিপশন আসলে আমরা কি করব, প্রজেক্ট চার্টার রিভিউ করব, যেখানে হাই লেভেল প্রজেক্টের সম্বন্ধে বলা ছিল। আর একটা কি করতে হবে দেখেন, আউটপুটস ফ্রম, খেয়াল করেন এর পরেরটা, আউটপুটস ফ্রম আদার প্রসেসেস, যেটা আমি বললাম বাকি নলেজ এরিয়ার যত প্ল্যানিং তৈরি করছি আমরা, হ্যাঁ, তৈরি করা মানে কি আউটপুট, সেগুলোকে আমরা আসলে এখানে ইনপুট হিসেবে নেব, যাতে এটা আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে আমরা ডকুমেন্টেড করতে পারি। এবং এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং OPA, অর্গানাইজেশন প্রসেস অ্যাসেট, এটা তো অবশ্যই কনসিডার করতে হবে। এবং আমরা টুলস টেকনিক কি কি পড়ছি মনে আছে, এক্সপার্ট জাজমেন্ট, ডেটা গ্যাদারিং, মিটিংস, এগুলো হচ্ছে আমাদের টুলস টেকনিক, যখন আমরা এটাকে ইউনিফাইড করবো, ইন্টিগ্রেট করবো, ফ্যাসিলিটেশন। এবং ফাইনালি আমরা আউটপুট কি, এই দুইটা হচ্ছে টুলস, আর আউটপুট হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। আর যদি আপনি ইনক্রিমেন্টাল ডেলিভারি বা অ্যাজাইল ইউজ করেন, তাহলে আসলে সেটা বলা থাকবে যে আপনি কোন ইনক্রিমেন্টে কি ডেলিভারি দিতে যাচ্ছেন। ঠিক আছে, লাস্টে একটা টপিক আছে দেখেন, ফ্যাক্টরিং ইন ডাইনামিক চেঞ্জ। এটা আসলে মানে অ্যাজাইলের আসলে এখানে যে তিনটা ফ্রেমওয়ার্কের কথা বলা হয়েছে, হ্যাঁ, একটা হচ্ছে ডিসিপ্লিন অ্যাজাইল, যেটা PMI প্রমোট করার চেষ্টা করতেছে, PMI। একটা হচ্ছে স্কাম অফ স্কামস, যেটা কার, আমরা যে স্কাম করছি না, জেফ সাদারল্যান্ডের, তার একটা অর্গানাইজেশন আছে, আপনারা ভিজিট করে দেখতে পারেন, scam.inc.org মোস্ট প্রবাবলি, মানে জেফ সাদারল্যান্ডের, যিনি স্কামটা তৈরি করছেন। সো আমরা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আমরা কি ইউজ করবো, হ্যাঁ, ছোট প্রজেক্ট, ছোট টিম, শুধু স্কাম ইউজ করবো। যখন আমরা একটা প্রোডাক্ট তৈরি করতেছি, কমপ্লেক্স প্রোডাক্ট, যেখানে ধরেন 50টা টিম কাজ করতেছে, বা সে 10টা টিম কাজ করতেছে, প্রতিটা টিমে 9 থেকে 11 জন লোক আছে, তাহলে একটা টিম তো স্কাম ফলো করবে। কিন্তু যখন আপনার এরকম একটা সিচুয়েশন হবে, তখন আমরা বলি আমাদেরকে স্কাম অফ স্কাম ইউজ করতে হবে, ঠিক আছে। তার মানে মাল্টিপল টিম যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে, তখন নর্মাল স্কাম দিয়ে কাজ করা যাবে না, তখন স্কামের আরেকটা স্ট্যান্ডার্ড আছে, সেটা হচ্ছে স্কাম অফ স্কামস, ঠিক আছে। তো তখন আমরা সেটা ফলো করব। আর সবচেয়ে পপুলার যেটা স্কেল ফ্রেমওয়ার্ক ইউজ হয় মানে পুরো গ্লোবাল মার্কেটে, সেটা হচ্ছে স্কেল অ্যাজাইল ফ্রেমওয়ার্ক, যেটা অনেকেই জানেন সেফ নামে, ঠিক আছে। সেফ সবচেয়ে বেশি ইউজ হয়। তো সেফ দিয়ে আমরা আসলে এরকম মাল্টিপল টিম ম্যানেজ করতে পারি। এবং অ্যাজিলিটি, আমরা আরেকটা কথা বারবার বলতেছি না, যে অর্গানাইজেশনাল অ্যাজিলিটি। সো একটা অর্গানাইজেশনে কিন্তু এখন অ্যাজাইল হয়ে যাচ্ছে, আগের মতো সেই ট্রেডিশনাল ওয়েতে এখন বিজনেস কিন্তু রান করে না। সো অনেক অর্গানাইজেশনে কিন্তু অ্যাজাইল ট্রান্সফরমেশন হচ্ছে। সো এই যে এই সমস্ত যে আমরা দেখতেছি, স্কাম অফ স্কামস, স্পেশালি স্কেল অ্যাজাইল ফ্রেমওয়ার্ক, এরা কিন্তু আসলে পুরো অর্গানাইজেশনের বিজনেস অ্যাজিলিটি ট্রান্সফর্ম করার জন্য ফ্রেমওয়ার্ক। আর PMI আসলে প্রমোট করছে ডিসিপ্লিন অ্যাজাইল, যেটা নট ফ্রেমওয়ার্ক। মার্কেটে যতগুলো ফ্রেমওয়ার্ক আছে, সেটা থেকে আসলে বেস্ট জিনিসগুলোকে নিয়ে ডিসিপ্লিন অ্যাজাইল বলতেছে যে তোমরা তোমাদের চুজ ওয়ে অফ ওয়ার্কিং, চুজ ইয়ার ওয়াও, বলতেছে চুজ ইয়ার ওয়াও ফ্রম দ্য অ্যাভেলেবল ডিফারেন্ট ফ্রেমওয়ার্কস অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস। তো সেটার জন্য PMI একটা বই আছে, বইটার নাম হচ্ছে চুজ ইয়ার ওয়াও। সেই বইটাই হচ্ছে ডিসিপ্লিন অ্যাজাইলের বেস। বইটার লেখা হচ্ছে ডিসিপ্লিন অ্যাজাইলের উপরে, যে কিভাবে ডিসিপ্লিন অ্যাজাইল আমাদেরকে ফলো করতে হবে যখন আমরা স্কেল লেভেলের মাল্টিপল প্রজেক্ট নিয়ে বড় কমপ্লেক্স প্রজেক্ট সিনারিওতে কাজ করব। তখন আসলে আমরা ডিসিপ্লিন অ্যাজাইল ফলো করতে পারি, স্কাম অফ স্কামস ফলো করতে পারি, অথবা স্কেল অ্যাজাইল ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি। এখানে তিনটার নাম মেনশন আছে। আমি কিন্তু পড়তে বসি অ্যাজাইল প্র্যাকটিস গাইডের অ্যানেক্স A3, সেখানে দেখবেন আরো কিছু নাম আছে, যেমন ক্রিস্টাল, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে, ক্রিস্টাল আছে। তারপরে আছে দেখবেন লেস,
তারপরে আছে দেখবেন নেক্সাস, এই সমস্ত নামে কিন্তু আরো কয়েকটা ফ্রেমওয়ার্ক আছে মার্কেটে। স্কেল বা কমপ্লেক্স প্রজেক্টের জন্য মাল্টিপল টিম অফ টিমস যখন কাজ করে তখন আসলে আমরা এই ফ্রেমওয়ার্কগুলো ইউজ করি। সো আপনি একটু NXA থেকে ওখানে যতটুকু সিম্পল বলা আছে, হাফ পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা করে প্রতিটার বর্ণনা আছে, সেফরও আছে, স্ক্রামসও আছে, ফিগারও আছে, হ্যাঁ। আর ডিসিপ্লিন অ্যাজাইলটা এটারও কিন্তু আছে, তো আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন ওটা। অ্যাপেন্ডিক্স A3, ঠিক আছে, পেজ বোধহয় 99 থেকে 114 নম্বর পেজ, অ্যাজাইল প্র্যাকটিস গাইড, সেটা আপনারা দেখে নেবেন। আর পরীক্ষায় প্রশ্ন আসবে ওখান থেকে। অলরাইট, সো আমরা ক্লাস শেষ করে ফেললাম। থ্যাংক ইউ, 9:20, গুড। আজকে আমরা আগে করছি।